আসসালামু আলাইকুম। আমি একটু বাইরে ছিলাম, আমি মাত্র বাসায় আসলাম। আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করেন, আমরা হচ্ছে এখনই ক্লাস স্টার্ট করে দেবো। একটু তাড়াতাড়ি জয়েন করেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি জয়েন করেন। আমি একটু ক্লাসটা চেক করে নিচ্ছি, হ্যাঁ একটু ক্লাসটা চেক করে নিচ্ছি। আচ্ছা, এই তো দেখা যাচ্ছে সব কিছু। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি যে হচ্ছে কি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে থেমে আছে কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি সবাই জয়েন করেন। আমরা হচ্ছে এখনই দরকারি পরে স্টার্ট করবো। আজকে থেকে কিন্তু আসলে আমাদের ঈদের পরের কার্যক্রম শুরু। হ্যাঁ, আমরা এর আগে ম্যাথ ক্লাস দিয়েছিলাম, বাট ম্যাথ ক্লাসটা টোটালি পুরোপুরি নিতে পারি নাই, যেটা আমরা পরের দিন কভার করে দিব, সমস্যা নেই। বাট আজকে থেকে আসলে মেইনলি পড়া স্টার্ট হবে। এরপরে আস্তে আস্তে আমাদের হচ্ছে গিয়ে ফিজিক্সের ব্যাপার সেপারে ঢুকে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি। হ্যাঁ, আমি একটু বোর্ডে এখন লিখি নাই কিছু, বোর্ডে লেখা স্টার্ট করতেছি। দেখা যাবে মনে হয়, একটু এদিক ওদিক হয়। আচ্ছা সমস্যা নেই, বেশি উপরে হয়ে গেছে, বেশি উপরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখন টোটাল ব্যাপারটাকে হচ্ছে গিয়ে একদম আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, ক্লাসটা লেন্দি হতে পারে কারণ অনেক কিছু পড়ানোর ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো আমরা এখন হচ্ছে একটু চেক করে নিব। যাই হোক, হ্যাঁ আমি আবার মুছে ঠিক করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করে গেছি। আচ্ছা দেখেন, তো আমাদের হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে, স্যার উপরে লেখাগুলো দেখা যাচ্ছে না, না এখন দেখা যাবে সব। আচ্ছা এখন দেখা যাবে। আমরা এখন দেখা যাবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কি একটু জাস্ট ক্যামেরাটা একটু সেট আপ করতেছিলাম। যাই হোক, তো যেটা বলতেছি এখন হচ্ছে ক্লাস স্টার্ট করে দেবো। সবাই খাতা কলম বের করেন, খাতা কলম বের করেন, আজকে অনেক কিছু করবো। ফোন হোল্ডারটা লাগবে। আচ্ছা এখানে একটা গেছি, আমার ফোনটা চার্জে দেন, আমার ফোনটা চার্জে দেন, আমার ফোন চার্জে দেন। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে কি এই চ্যাপ্টারটা আমরা অনেক ডিটেলসে পড়বো, এরকম কথাবার্তা বলে দিছি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের পার্টে আমরা পরবর্তীতে যাব। আমরা এখন আপাতত পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব, যদিও পর্যায়বৃত্ত ধর্ম জানার আগে পর্যায়বৃত্ত ধর্ম জানার আগে আমাদের জানতে হবে পর্যায় সারণী সম্পর্কে। তো আমরা পর্যায় সারণীতে চলে যাব। কমেন্ট খুব কম পড়বো, আমি কমেন্ট খুব কম পড়বো, মেইন পড়াতে চলে যাচ্ছি। হ্যাঁ মেইন পড়াতে চলে যাচ্ছি। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, যারা জানতে চাইছেন কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি অ্যাজ অলওয়েজ। আর আপনারাও আশা করি ভালো আছেন। এখন সবাই কমেন্ট থামায়া খাতা খুলেন। খেয়াল করেন, আমাদের পর্যায়বৃত্ত ধর্ম জানার আগে জানতে হবে হচ্ছে গিয়ে মৌলের পর্যায় সারণী। হ্যাঁ, মৌলগুলোর যে আমাদের যে 118টা মৌল আছে, ওই পর্যায় সারণীটা দেখতে কিরকম বা কি আসল বিষয়, তো আমরা ওই জিনিসটা নিয়ে এখন একটু কথাবার্তা বলবো। খেয়াল করেন, আমরা জানি, আমরা আস্তে আস্তে পড়বো, টেনশনের কোনো কারণ নাই। আর যেহেতু বলছি এটা হচ্ছে আমাদের সেম ভাবে আগাবে, গুণগত রসায়নের যেমন 9টা ক্লাস আগাইছে, এখানেও এরকম ক্লাস আগাবে। 9টার চেয়ে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, দেখা যাক কি হয়। দেখেন, পর্যায় দেখতে কিরকম, পর্যায় দেখতে কিরকম হবে। পর্যায় দেখতে হবে হচ্ছে এই যে দেখেন, এইরকম টাইপের একটা জিনিসপত্র আছে আমাদের কেমিস্ট্রিতে, যেটাকে আমরা বলি হচ্ছে কেমিস্ট্রির ম্যাপ বা পর্যায় সারণী, রাইট? আচ্ছা, এইখানে ঠিক হয়ে যাবে, ওইটা একটু পরে ঠিক হয়ে যাবে। ফোকাস হইলে ফোকাস ঠিক করা যায়, সমস্যা নেই, এটা একটু পরে ঠিক হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, তো খেয়াল করেন, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কেমিস্ট্রির ম্যাপ। আমরা এইখান থেকে আসলে পর্যায়ের বিভিন্ন আইডিয়া নেওয়ার চেষ্টা করব, এখানের মধ্যে কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমি বারবার বলতেছি আজকে ক্লাসটা হচ্ছে গিয়ে জাস্ট কয়েকটা মিনিট লেট হয়েছে, কারণ আমি বাইরে ছিলাম, মাত্র আসছি। তো দেখেন, এখন আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে পর্যায়ের বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে জানবো। খেয়াল করেন, আমরা জানি গ্রুপ হচ্ছে কয়টা, গ্রুপ হচ্ছে 18টা। গ্রুপ কয়টা? 18টা। আর পর্যায় কয়টা? পর্যায় বা পিরিয়ড, পর্যায় হচ্ছে গিয়ে 7টা। পর্যায় বা পিরিয়ড হচ্ছে কয়টা? 7টা। আমরা এই জিনিসটা জানি। তো আমরা এইখান থেকে আসলে মেইন পড়াটা স্টার্ট করবো। দেখেন, আমাদের গ্রুপ 1-এর মধ্যে কি কি আছে? গ্রুপ 1-এর মধ্যে কি ছিল বলেন তো? গ্রুপ 1-এর মধ্যে ছিল, এখানে দেখা যাবে না? দেখা যাবে আশা করি।
হাই লিনাকে রুবিনা সেচে ফেলেছে, হ্যাঁ এরকম একটা জিনিসপত্র ছিল আমাদের। তারপরে আমরা শিখছিলাম কি বিরিয়ানি, মোগলাই, কাবাব, সারের বাটিতে রাখো, হ্যাঁ এইরকম একটা জিনিসপত্র আমরা ছোটবেলা থেকে শিখতেছিলাম। তো আমরা এইখান থেকে স্টার্ট করলাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখা যায় না দেখা যায় না দেখা যায় না দেখা যায় না কেন, ব্লার হইলে কোনো সমস্যা নেই বাবা, একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে, হ্যাঁ একটা মিনিট দিয়ে, একটু ঠিক হয়ে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে, ফোকাসিংটা একটু গ্যাঞ্জাম করে, একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, দেখা যাবে। আচ্ছা খেয়াল করেন, তো এইটা হচ্ছে কি আমাদের গ্রুপ 1 আর এইটা হচ্ছে কি আমাদের গ্রুপ 2, হ্যাঁ এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে কি গ্রুপ 1 আর এটা হচ্ছে কি গ্রুপ 2। এরপরে আমরা আসলে গ্রুপ 3-তে যাবো, হ্যাঁ এখানে আমাদের কি ছিল, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ আমি বারবার বলতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন সব কিছু। তারপরে আমরা এইখান থেকে পড়ছিলাম, খেয়াল করেন তো, সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরকম জিনিসপত্র ছিল। দেখা যায় না এখন, এখনো কি ঝাপসা, এত ঝাপসা কেন হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা। ওয়েট এ মিনিট, ঠিক হয়ে যাবে। একটা মিনিট, ঠিক হয়ে যাবে, হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তারপরে খেয়াল করেন, আমরা এখান থেকে পড়ছিলাম হচ্ছে ঠিক বেরেলিয়ামের বরাবর পড়ছিলাম, হ্যাঁ কি করছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। আচ্ছা এরপরে ছিল কি, খেয়াল করেন আমরা কিন্তু সব লিখে ফেলছি, হ্যাঁ আমরা কিন্তু সব লিখে ফেলছি, আমরা সব লিখে ফেলছি। এখন কথা হচ্ছে গিয়ে জুমটা কে, আচ্ছা একটা মিনিট, জুম ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা তো একটু খেয়াল করেন, এই যে বাবা এই 1-2 মিনিট দাঁড়া, 1-2 মিনিট ওয়েট কর, ঠিক আছে একটু পরে এমনি ঠিক হয়ে যাবে। একটু ব্লাডনেসের সমস্যা করতেই পারে, এগুলো কোনো সমস্যা না, এগুলো কোনো সমস্যা না। আমি একটু আমার এই ফোনটাকে সাইলেন্ট করি। আচ্ছা তারপরে কি ছিল এখানে, কি এই যে এইখানে কি ছিল, এখানে ছিল কি, এটা হচ্ছে ল্যান্থেনাইড আর হচ্ছে অ্যাক্টিনাইড, রাইট। এই আরএফ মানে কিন্তু রাদারফোর্ডিয়াম, হ্যাঁ এই আরএফ মানে হচ্ছে রাদারফোর্ডিয়াম। আগে হচ্ছে লুমিনিয়াম, আগে লুমিনিয়াম, হ্যাঁ আগে লুমিনিয়াম। শেষ। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা কিন্তু পুরো পড়াশোনাটারে বোর্ডের মধ্যে নিয়ে আসছি। এখন আমরা এখান থেকে অনেক কিছু শিখবো। চিন্তা করেন এটা হচ্ছে গ্রুপ 1 2 3
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। হ্যাঁ আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। অনেকদিন পরে লিখছি, এই জন্য নিচের লাইনটা কেমন জানি লাগতেছিল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, সমস্যা নেই। এখন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখনো কি ব্লাড নাকি আমাকে একটু বলেন তো বাবা, একটু তাড়াতাড়ি বলেন তো, দেখা যাচ্ছে কিনা এখন পুরোপুরি। আচ্ছা আমি একটু করে দিচ্ছি, করে দিচ্ছি। এখন ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। এই তো এখন ঠিক হয়েছে। আমি বারবার বুঝি না, আমি টিস্যুটার দিয়ে ঠিক করার আগে না ঠিক হয়ে যায়, আমি যখনই করি তখন দেখি হচ্ছে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা এই যে এখন আমি স্টিল দাঁড়ায় আছি, এখন দেখবেন হচ্ছে 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ সবাই জাস্ট 1 মিনিট একটু হোল্ড করেন, 1 মিনিট একটু হোল্ড করেন, হয়ে যাবে এখন। আচ্ছা এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আচ্ছা তো এখন একটু খেয়াল করেন, এই যে এখন ঠিকঠাক, এখন ঠিকঠাক, আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। সো টেনশনের কোনো কারণ নাই, এখন এখন ঠিক আছে আশা করি। হ্যাঁ একটু দেখেন তো এখন ঠিক আছে নাকি বাবা। বোর্ড অনেক বড় না ফেলছি, যদিও আমার বোর্ড অনেক বড়, আমার বোর্ড আসলে অনেক বড়, সমস্যা হবে না। এখন ঠিক আছে নাকি আমাকে একটু বলেন তো। এখন আমার মতো পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি একটু মনোযোগ দেন। দেখেন যারা যারা হচ্ছে গিয়ে আপনার পুরোপুরি এখন হচ্ছে গিয়ে দেখা যাবে সব, হ্যাঁ ঠিক আছে ফাইন। আচ্ছা যারা যারা হচ্ছে গিয়ে এই জায়গার ছন্দ নিয়ে হচ্ছে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, বেসিক ছন্দগুলো একটু মনে রাখতেই পারেন। এটা কি ছিল, এখন আমি একটা জিনিস 100 বার বলবো না, আমি একবার করে বলবো। আপনি যখন হচ্ছে ক্লাসটা শেষ করবেন তখন আবার দেখার টাইমে একটু আপনি খাতায় তুলে নেবেন, তাহলেই তো হয়ে গেছে। হ্যাঁ এখন কেউ আবার বলেন করে চিল্লাচিল্লি করবেন না। হ্যাঁ এটা কি ছিল, এটা ছিল হচ্ছে হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে। এটা কি ছিল, বিরিয়ানি মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। এটা কি ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। আবার চিন্তা করেন, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, সাথে ফুলও পাবে, ফ্লোরিভিয়াম। তারপরে কি ছিল, নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, বিভিন্ন জন বিভিন্নভাবে মনে রাখে। তারপরে ও এসএসসিতে পড়ে আপনার ল্যাবরেটরি স্কুলে। তারপরে এই দুটো আসলে মনে রাখার কিছু নেই, এটা ফেমাস জিনিস, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটাইল টেনেজেন, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনরেটন অর্গানিজম। আর এখানে কি ছিল, সচিন টেন্ডুলকার ভ্যারি ক্রিসিমেন আয়রন কোপার নিকেল কপার জিঙ্ক। আশা করি আমি বুঝাইতে পারছি। আর এই জায়গার যে 3টা লাইন, এই 3টা লাইনের ছন্দ আপনারা কেউ শিখাবে না, এইটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। নর্মালি হচ্ছে এগুলো কেউ লেখেও না, আমার ভাল লাগে, আমি এগুলো পারি, এই জন্য আমি হচ্ছে আমার মতো করে মনে রাখছি। আপনারা বারবার লিখতে লিখতে মনে রাখতে পারবেন। এটা হচ্ছে ইট্রিয়াম, জিরকোনিয়াম, তারপর হচ্ছে রুবিনিয়াম, মলিবডেনাম, হ্যাঁ টেকনিশিয়াম। হ্যাঁ এই জিনিসগুলো খুব বেশি লাগবে না, আপনার মাথায় রাখতে হবে পরিচিতগুলো, যেমন হচ্ছে কি সিলভার, তারপর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে মার্কারি। হ্যাঁ এই যে এটা হচ্ছে কপারনেশিয়াম, তারপরে হচ্ছে কি আপনার মলিবডেনাম, টাংস্টেন। হ্যাঁ এই জিনিসগুলো একটু মনে রাখেন, এই জিনিসগুলো মনে রাখলে এই জায়গা থেকে আর বেশি কিছু মনে রাখতে হবে না। অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমার 1 থেকে 30টা লাগবে, 1 থেকে 30। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কেমিস্ট্রি যারা যারা শিখতে চান, কেমিস্ট্রি যারা যারা শিখতে চান তারা 1 নাম্বার থেকে মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত শিখে আমার কাছে আসবেন, ইলেকট্রন বিন্যাসটা শিখবেন, আর কিছু লাগবে না। আপনার এই কেমিস্ট্রি শেখানোর পুরো দায়িত্ব আমি নিব।
আপনি শুধু হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত শিখে দিবেন আমাকে, ইলেকট্রন বিন্যাস সহ বাকি দায়িত্ব আমার। কেমিস্ট্রি অনেক সহজ সাবজেক্ট, অনেকে পাগল বলতে পারেন, কিছু করার নাই। তবে আমার কাছে যদি আপনি এতটুকু যাই না আসেন, আমি আপনাদের সব শিখে পড়াই নিতে পারবো। এখন কথা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব, তারপরে আসলে আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, আগে একটু দেখি যে হচ্ছে কি আমাদের এখানে সবকিছু ক্লিয়ার আছে কিনা। অটো ফোকাস অফ করতে হয় কেমনে আমার জানা নাই, আমি আপাতত হচ্ছে গিয়ে পড়াচ্ছি, পড়াইতে দেন। আচ্ছা, 30টা পারেন, 30টা পারলে আপু এনাফ, 30টা পারলে এনাফ, আর কিছু লাগবে না। এবার একটু খেয়াল করেন, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, পর্যায় সারণী থেকে অনেক মজার মজার বিষয় আছে। হ্যাঁ, অনেক মজার জিনিস আছে। এখন চিন্তা করেন, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ, আপনি যা জানেন তা পর্যন্ত জানেন। যেমন দেখেন, এটা 1 নাম্বার আপনি জানেন, এটা 3 নাম্বার আপনি জানেন, এটা 11 নাম্বার, এটা 19 নাম্বার। আপনারা আমি আর কিছু শিখতে বলতেছি না, প্লিজ আর কিছু শিখেন না। এবার একটু চিন্তা করেন, আপনি জানেন এটা 20 নাম্বার, এইটা হচ্ছে গিয়ে 12 নাম্বার, এটা 4 নাম্বার, ফাইন। এতটুকু জানলে অনেক কিছু। বারবার বলতেছি, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ওদের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে দেখেন তো? হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করেন তাহলে আপনি কি পাবেন? 1s1। লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করেন লাস্টে কি পাবেন? 1s2, 2s1। তারপরে সোডিয়ামের জন্য আপনি কি পাবেন? লাস্টে পাবেন হচ্ছে গিয়ে 3s1। আর পটাশিয়ামের জন্য আপনি কি পাবেন? লাস্টে 4s1। আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? সবার লাস্টে আসলে কি s1 করে আছে, সবার লাস্টে কি আছে? s1 করে আছে। আচ্ছা, আরেকটু, সবার লাস্টে কি আছে? সবার লাস্টে আসলে এস আছে, সবার লাস্টে এস আছে। এদের ইলেকট্রন বিন্যাস করলে সবার লাস্টে এস পাওয়া যাবে। খেয়াল করেন, পটাশিয়ামের লাস্টে যদি 4s1 পাওয়া যায়, আপনি বুঝতে পারতেছেন না এটা আসলে 5s1, আর এটা কি 6s1, এটা কি 7s1। সহজ হিসাব, রাইট? আমরা এগুলো মনে হয় বুঝা গেছে। আচ্ছা, আবার চিন্তা করেন, ব্যাপারটা কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে কি আপনি কি পারেন? আপনি পারেন হচ্ছে ক্যালসিয়াম। আপনি যতটুকু পারেন ততটুকু পর্যন্ত শিখেন, আর কিছু লাগবে না। এবার চিন্তা করেন, বেরিলিয়ামে যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন কি পাবেন? লাস্টে 2s2 পাবেন। ম্যাগনেসিয়ামে করলে 3s2 পাবেন, আর ক্যালসিয়ামে করলে 4s2 পাবেন। খেয়াল করেন, এদের লাস্টে কি আছে? s2 করে আছে। এদের লাস্টে কি আছে? s2 করে আছে, রাইট? s2 করে আছে। আচ্ছা, মূল কথা বুঝেন। আপনি শিওর যে ভাইয়া ক্যালসিয়ামের লাস্টে যদি 4s2 পাওয়া যায়, অবশ্যই এইটা হচ্ছে 5s2, এটা 6s2, এটা হচ্ছে 7s2। সহজ কথা, আমার মনে হয় আর কিছু বলা লাগবে না। এখন চিন্তা করেন, আপনার কি ইলেকট্রন শিখতে হবে নাকি আপনি দেখে বলতে পারবেন? দেখে বলতে পারবেন। এখন চিন্তা করেন, ওদের সবার ইলেকট্রন বিন্যাস করলে আপনি লাস্টে কি পাবেন? আপনি লাস্টে পাবেন এস। কি পাবেন? এস পাবেন। এই জন্য গ্রুপ 1 আর গ্রুপ 2 কে আমরা কি বলি? এস ব্লক বলবো। গ্রুপ 1 আর গ্রুপ 2 কে আমরা কি বলবো? এস ব্লক বলবো। আমি মনে হয় বুঝাইতে পারছি। গ্রুপ 1 আর 2 কে আমরা বলবো এস ব্লক। কেন বলবো? কারণ ওদের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে কি পাওয়া যাবে? লাস্টে এস পাওয়া যাবে। সহজ কথা, হ্যাঁ, এর বাইরে কোনো কথা নাই। ওদের ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যাবে? লাস্টে এস পাওয়া যাবে। তাই ওদেরকে আমরা কি বলতেছি? এস ব্লক। s1 না s2 জাহান্নামে যাক, এগুলো পরে দেখতেছি। আচ্ছা, আমি একবার একটু লাইটটা চেক করে নিই। আচ্ছা, এরপরে আমরা যে পার্টটা করব, এরপরে হচ্ছে কি আমরা ওই সাইডে চলে যাই। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে ওই সাইডে চলে যাই। এবার একটু চিন্তা করেন, এবার হচ্ছে কি যে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। হ্যাঁ, একটু চিন্তা করেন, বাংলাদেশ মানে বোরনকে যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, বোরনকে আপনি ইলেকট্রন বিন্যাস করলেন, বোরনের লাস্টে কি পাবেন? বোরনের লাস্টে পাবেন হচ্ছে কি আমাদের কত? 2p1 পাবেন, রাইট? বোরনের লাস্টে আমরা কি পাবো? 2p1 পাবো। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি পুরো জিনিসটা ধরতে পারবেন, না হলে আপনি ধরতে পারবেন না। এবার দেখেন, আপনি যদি এখান থেকে সালফারকে বাছাই করেন, সে সালফার বাছাই করলাম। সালফারের যদি আমরা বাছাই করতে যাই, সালফার হচ্ছে গিয়ে 16। সালফার কত? 16। সালফারের লাস্টে কি পাবেন? 3s2, 3p4 পাবেন। আবার চিন্তা করেন, মনে করেন আপনি বাছাই করলেন হচ্ছে গিয়ে ফ্লোরিনকে। তাহলে ফ্লোরিনকে যদি আমরা বাছাই করি, ওর লাস্টে আমরা কি পাবো? ওর লাস্টে আমরা পাবো 2s2 আর হচ্ছে গিয়ে 2p7, সরি 2p5। এখন চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এদের সবার ইলেকট্রন বিন্যাস করলে, এদের A to Z সবার ইলেকট্রন বিন্যাস করলে আপনি কি পাবেন? আপনি পাবেন হচ্ছে গিয়ে পি। সবার ইলেকট্রন বিন্যাস করলে এক্সেপ্ট হিলিয়াম। হ্যাঁ, এক্সেপ্ট হিলিয়াম। এদের সবার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করলে কি পাবো? করলে পাবো হচ্ছে পি। সবার ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো কি? পি। যার জন্য এদেরকে আমরা কি বলতেছি? পি ব্লক বলতেছি। এখন খেয়াল করেন, আমি আপনারা বললাম টেলুরিয়াম। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে এটার নাম হচ্ছে টেলুরিয়াম।
টেলোরিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, টেলোরিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ভাই আপনার বেশি কিছু পারা লাগবে না, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি দেখেন টেলোরিয়াম মানে কি? টেলোরিয়াম মানে অক্সিজেনের গ্রুপ, রাইট? অক্সিজেন মানে কি বাবা? অক্সিজেন 8 না? অক্সিজেন মানে হচ্ছে 2s2, আরেকটা হচ্ছে গিয়ে 2p4। এবার দেখেন অক্সিজেন, তারপর হচ্ছে গিয়ে সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, তার মানে কি 3 4 5। তার মানে আপনি বুঝতে পারতেছেন টেলোরিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 5s2 5p4। শেষ, সহজ হিসাব। মানে কি আমাদের যখনই হচ্ছে কারো ইলেকট্রন বিন্যাস করতে বলা হবে আমরা দেখব সবার উপরে কে আছে, আমরা দেখব সবার উপরে কে আছে, সবার উপরেরটা দেখেই আমরা বুঝতে পারবো যে আসলে ওর ইলেকট্রন বিন্যাসটা কি ধরনের হবে। চিন্তা করেন আমাকে যদি বলা হয় হচ্ছে সে এই যে এটার নাম হচ্ছে কি লেড, প্লাম্বাম বা লেড, আমরা সবাই চিনি এটাকে, রাইট? তাহলে প্লাম্বাম বা লেড, প্লাম্বামকে আমরা কি দেখবো না, আমরা দেখবো হচ্ছে প্লাম্বামের উপরে কে আছে? কার্বন আছে। তার মানে কার্বন কি বাবা? 2s2 আর 2p2। তার মানে প্লাম্বাম কি হবে বলেন তো? প্লাম্বাম হবে হচ্ছে 6s2 আর 6p2, মানে 6 নাম্বার লাইনে আছে। সহজ কথা, হ্যাঁ? তার মানে এদের সবার লাস্টে কি আছে? পি আছে, যার জন্য আমরা কি বলতেছি? এদেরকে আমরা পি ব্লক বলতেছি। আমার কথা বুঝেন, আমার কথা হচ্ছে প্রথম 30টার ইলেকট্রন বিন্যাস জানতে হবে। প্রথম 30টা ইলেকট্রন বিন্যাস যদি আমি জানতে পারি তাহলে নিচের গুলা জানা অনেক বেশি ইজি হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, এবার আমাকে বলেন এস ব্লক আর পি ব্লকের ব্যাপারটাকে আমরা ধরতে পারছি কি পারি নাই? এস ব্লক আর পি ব্লকের ব্যাপারটা ধরতে পারছি নাকি পারি নাই? বলবেন বুঝছি, হ্যাঁ বলবেন হচ্ছে ব্লক বুঝছি। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ। টিস্যুর দিন শেষ, গামছাতে বাংলাদেশ। আচ্ছা ফাইন, এবার হচ্ছে কি আমরা পরের প্রশ্নে চলে যাবো। হ্যাঁ, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। এবার দেখেন এখন হচ্ছে কি আমরা ডি ব্লক নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপর আসলে মেইন পড়াতে চলে যাব। এখানে পড়ার কিন্তু অভাব নাই, পড়ার শেষ নাই। হ্যাঁ, আমি বারবার বলতেছি। দেখেন ডি ব্লকের ব্যাপারটা কি, এই যে মাঝখানে যে খোপ করা আছে, এই খোপটাকে আমরা আসলে বলতেছি ডি ব্লক। হ্যাঁ, আমরা মাঝখানের খোপটাকে বলতেছি ডি ব্লক। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন একটু দেখেন এই খোপের মধ্যে বৈশিষ্ট্যটা কি। আমি বারবার বলছি আপনার প্রথম এই যে 21 নাম্বার থেকে আপনার 30 নাম্বার পর্যন্ত লাগবে। হ্যাঁ, তাহলে দেখেন বাবা চিন্তা করেন আমরা আয়রন দিলাম। আয়রন মানে কত? 26 না? 26। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যেমনি শিখাচ্ছি এমনি শিখেন, দেখবেন অনেক সুন্দর লাগতেছে। আয়রন মানে 26, 4s আর 3d, 4s আর 3d, খেয়াল করেন 4s আর 3d। এখন 26 না? 26 মানে কি 2 আর 6 26 শেষ। আবার খেয়াল করেন, মনে করেন হচ্ছে কি আমাদের এই যে নিকেল। হ্যাঁ, নিকেল মানে কি? নিকেল মানে হচ্ছে 28 মানে কি 4s আর 3d। এটা 2 আর 8 কত? 28, 2 আর 8 28, সহজ হিসাব। মনে করেন আপনি যাচ্ছেন ভ্যানাডিয়াম মানে কত? 25, তার মানে কি 4s আর 3d। 4s কত? 2 আর 5 কত হয়? 2 আর 5 হয় 25, সহজ হিসাব। এখন কথা হচ্ছে 3d আগে লিখবো 4s পরে লিখবো, এসব ফাতরামি করবেন না আল্লাহর রাস্তে, এসব ফাইজলামির দিন শেষ। আপনি গুণগত রসায়ন শিখছেন, আপনি আউটবাউন্ড নীতি শিখছেন, আপনি জানেন 4s আগে ফিল আপ হবে, 3d পরে ফিল আপ হবে। তার মানে আপনি এভাবে লেখেন, বা আপনি যদি স্টাইল করতে মন চায় 3d একটু আগে নিয়ে লেখেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট ইলেকট্রন আগে কোন জায়গায় যায়? ইলেকট্রন আগে 4s এ যায়, 3d তে যায় না। আপনি আউটবাউন্ড নীতি শেখার পরে এই ধরনের কোনো কোশ্চেন করবেন না। এরপরে হচ্ছে গিয়ে ব্যতিক্রম শিখছিলেন কয়টা? ব্যতিক্রম শিখছিলেন ভাইয়া 2টা। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম ছিল হচ্ছে ক্রোমিয়াম মানে 24, আর কপার মানে হচ্ছে 29। এবার একটু চিন্তা করেন, ক্রোমিয়াম মানে 24 কিরকম চিন্তা করেন, 3d আর 4s আর হচ্ছে গিয়ে 3d। এখন চিন্তা করেন আমি আপনাদের শিখেছি 2 আর 4 24, তাহলে 2 আর 4 24। আবার চিন্তা করেন কপার মানে কি? কপার মানে হচ্ছে গিয়ে 4s আর হচ্ছে গিয়ে 3d, তার মানে 2 আর 9 কত? 29। এখন আমরা জানি ডি যদি 10 হয় অথবা 5 হয় তাহলে স্টেবল হয়। ডি যদি 10 হয় অথবা যদি 5 হয় তাহলে কি হবে? স্টেবল হবে। তার মানে এখন কথা বুঝেন,
D10 আর 5 হইলে যদি স্টেবল হয়, তার মানে আপনার মাথায় রাখতে হবে এটা কি 5 ছুঁই ছুঁই অবস্থা, মানে 5-এর অনেক কাছাকাছি, তার মানে 4 এটা কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এটা 10-এর কাছাকাছি ছুঁই ছুঁই অবস্থা, তার মানে 9 কি হয়ে যাবে 10 হয়ে যাবে। তখন এদেরকে ব্যালেন্স করতে গেলে আমরা এখানে কি লিখি, আমরা এখানে 1 লিখি। তার মানে কি এই দুইটা আপনি ব্যতিক্রম শিখছিলেন, এতটুকুই তো, এবারে তো আর কোনো কথা নাই। তার মানে চিন্তা করেন এদের লাস্টে আসলে কি আছে, এদের লাস্টে ডি আছে। দেখেন লাস্টে বলতে কি বোঝাচ্ছি, কোন জায়গায় ইলেকট্রন লাস্টে প্রবেশ করে ওইটা বোঝানো হচ্ছে। আমরা যদি সাজায় লিখি তাহলে 4s কিন্তু পরে লিখি, 3D আগে লিখি, বাট ইলেকট্রন লাস্টে যায় কোন জায়গায়, ইলেকট্রন লাস্টে যায় ডিতে, যার জন্য এই যে আমাদের খোপ জায়গা, এই যে মাঝখানের খোপটাকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে ডি ব্লক। আমি মনে হয় বুঝাইতে পারছি। আমি বারবার বলতেছি লাস্টে আমরা 4s লিখবো সাজানোর ক্ষেত্রে, বাট ইলেকট্রন লাস্টে যায় কোন জায়গায়, ইলেকট্রন লাস্টে যায় হচ্ছে ডিতে। তাই হচ্ছে কি আমরা এই মাঝখানের অঞ্চলটাকে বলি হচ্ছে ডি ব্লক। তার মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ব্লকের কাজ শেষ, আমাদের ব্লকের কাজ শেষ। এখন কথা হচ্ছে আজকে আমরা কি পড়বো, ডি ব্লককে কেউ অবস্থান্তর ব্লক বলবেন না। ডি ব্লকের মধ্যে অবস্থান্তররা থাকে, বাট সব ডি ব্লক যে অবস্থান্তর এমন কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, যেমন জিঙ্ক ডি ব্লকের কিন্তু অবস্থান্তর না। আমরা যখন এটা নিয়ে পড়াশোনা করব তখন পড়াশোনা করবো না, সমস্যা নাই। এখন আমরা যেই কাজটা করব, এখন হচ্ছে বেশ কিছু ইনফরমেশন একটু খাতার মধ্যে তুলে ফেলতে হবে। হ্যাঁ, বেশ কিছু ইনফরমেশন খাতার মধ্যে তুলে ফেলতে হবে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাদের জন্য এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মেডিকেল অ্যাডমিশন যারা দিবেন তাদের জন্য অনেক বেশি ইনফরমেশন আছে এখানে। হ্যাঁ, আমি বারবার বলতেছি। এবার একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একমাত্র এখানে কিছু ব্যতিক্রম আমি বলে দিই আপনাদের, যেমন হিলিয়াম মানে কি ভাইয়া, হিলিয়াম মানে হচ্ছে কি 1s2, হিলিয়াম মানে হচ্ছে 1s2। এবার দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হিলিয়াম হচ্ছে 1s2, বাট ও আছে কোন জায়গাতে, ও আছে হচ্ছে পি ব্লকের মধ্যে। তার মানে হিলিয়াম ফার্স্টে গ্যাঞ্জাম করতেছে, কি গ্যাঞ্জাম করতেছে হচ্ছে ও এস ব্লকের আছে পিতে, ও এস ব্লকের আছে কোন জায়গায়, আছে হচ্ছে পিতে। তার মানে হিলিয়াম হচ্ছে আমাদের ফার্স্টে গ্যাঞ্জাম করতেছে। আচ্ছা, এরপর একটু চিন্তা করেন, তাহলে এস ব্লকের মৌল সংখ্যা কয়টা, এস ব্লকের মৌল সংখ্যা কয়টা হবে, এস ব্লকের মৌল সংখ্যা হবে এই যে দেখেন 7টা, এই যে 6টা 13টা, আর হিলিয়াম হচ্ছে 14টা। তার মানে এস ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টা। পি ব্লকের মৌল সংখ্যা কয়টা খেয়াল করবেন, এই যে এই জায়গায় পি ব্লক অনেক ইজি, পি ব্লক কোনো সমস্যা নেই, 3 3 6 6 6 36। তার মানে পি ব্লকে কয়টা হবে, পি ব্লকে হবে হচ্ছে 36টা। আচ্ছা, এখন ডি ব্লক নিয়ে অনেকের একটা কনফিউশন আছে, আর এ ব্লক নিয়ে অনেকের একটা কনফিউশন আছে। আমি কনফিউশন দূর করে দিচ্ছি, কিরকম ভাবে, আপনারা পর্যায় সারণীর লাস্টের দিকে ওয়েট, আমার এইখানে বই আছে, আশা করি বই আছে। আচ্ছা, পাইছি, খেয়াল করেন, এটা হচ্ছে কি আমাদের পুরাতন হাজারি স্যারের বই। এই যে দেখেন এটা কিন্তু অনেক পুরাতন। হ্যাঁ, তখনও কিন্তু এই যে আপনার এই যে যেমন হচ্ছে গিয়ে ফ্লোরিডিয়াম, তারপর হচ্ছে লিভারমোরিয়াম, এই যে নিওনিয়াম ফ্লোরিডিয়াম, তারপর হচ্ছে কি আপনার কি মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, টেনেজাইট। হ্যাঁ, এগুলো কিন্তু তখনও আসে নাই। দেখেন ইউটি, যাদের কাছে পুরাতন বই আছে তারা বুঝবেন। আচ্ছা, খেয়াল করেন, এই যে আমাদের এফ ব্লকের নিচে 15-30টা মৌল আছে। তার মানে এফ ব্লকের মৌল সংখ্যা কয়টা, 30টা। কিন্তু না, দেখেন এই যে একদম প্রথমে ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট আর থোরিয়াম, এরা কিন্তু ডি ব্লকের, এদের ইলেকট্রন বিন্যাস কিসের, ডি ব্লকের। তার মানে একটু চিন্তা করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝবেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে এফ ব্লকের মৌল 30টা, নিচের দুইটা বক্সে 30টা, বাদ যাবে 3টা, বাদ যাবে কয়টা, 3টা। তার মানে কয়টা আসলে বাদ যাবে 3টা, মানে আসলে 27টা। কে বাদ যাবে, অ্যাক্টিনাইট, খেয়াল করেন, অ্যাক্টিনাইট, তারপরে ল্যান্থেনাইট, আরেকটা হচ্ছে গিয়ে থোরিয়াম। হ্যাঁ, আগে ল্যান্থেনাইট লিখি, ল্যান্থেনাইট বলে ল্যান্থেনাম আর কি। হ্যাঁ, ল্যান্থেনাম, অ্যাক্টিনাম, আরেকটা হচ্ছে থোরিয়াম। তো এই যে থোরিয়াম, খেয়াল করবেন, থোরিয়ামটা নর্মালি এফ ব্লকের মধ্যে আছে, বাট ও ডি ব্লকের। আমি বারবার বলতেছি, থোরিয়াম 90 নাম্বার, থোরিয়াম এফ ব্লকের মধ্যে দেয়া আছে, বাট ও কোন ব্লকের, ও হচ্ছে ডি ব্লকের। তার মানে এফ ব্লকের মৌল সংখ্যা কয়টা, এফ ব্লকের মৌল সংখ্যা হচ্ছে গিয়ে 27টা। এফ ব্লকের মৌল সংখ্যা কয়টা, এফ ব্লকের মৌল হচ্ছে গিয়ে 27টা। আর ডি ব্লকের কয়টা হবে, এবার আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি পাবেন আসলে 41টা। কয়টা পাবেন, 41টা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখেন 14টা, 36টা, 41টা আর হচ্ছে 27টা, এইভাবে আপনি একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমাকে আপাতত বলেন এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি, আমাকে একটু তাড়াতাড়ি বলেন।
একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি? ভাইয়া এই যে 7 8 6 13 আর এই জায়গায় একটা 14টা হিলিয়াম হচ্ছে এস ব্লকের। হ্যাঁ, হিলিয়াম হচ্ছে এস ব্লকের। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে খেয়াল করবেন ভাইয়া, কমেন্টের মধ্যে কোনো প্রকার আড্ডাবাজি চলবে না। কমেন্টের মধ্যে যারা আমি দেখবো আমি কিন্তু নাম মার্ক করে রাখবো, নগদে ব্লক দিয়ে দিব। বারবার বলতেছি, কমেন্টে কেউ কারো রিপ্লাই দিতে যাবেন না। আপনাদের আড্ডা মারার শখ থাকে মেসেঞ্জার গ্রুপ খুলেন, ফাইজলামি করবেন না। ক্লাসের মধ্যে কমেন্টের মধ্যে কোনো আড্ডাবাজি চলবে না। যে কমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে কথাবার্তা বলবে, অন্যজনের রিপ্লাই দিবে, অন্যজনের খোঁচাখুচি করবে, আমি নগদে ব্লক করে দিব ক্লাস থেকে বেরিয়ে। বারবার বলতেছি, হ্যাঁ, ওয়ার্নিং দিয়ে দিতেছি। আমি যদি নেক্সট টাইম না দেখি, ক্লাসের মধ্যে মনোযোগ দেন। এরপরে কই গেল ধুর। আচ্ছা, এবার একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এসপিডিএফ শেষ, এসপিডিএফ শেষ। এরপরে এখানে আমি এখনো রাইখা দিছি, দেখেন পরের সারিতে এখনো রাইখা দিছি। কেন রাইখা দিছি বুঝতে পারছেন, কোনো কাজ আছে। আচ্ছা, এবার আমরা পরিচিত কিছু জিনিসপত্র জানি, ওই পরিচিত জিনিসগুলো একটু রিভাইজ দিয়ে দিই আপনাদের, তারপর আসলে মেইন পড়াতে যাব। আমি বারবার বলতেছি এখনো মেইন পড়ায় যায় নাই, তার মানে অনেক কিছু বাকি। খেয়াল করেন, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ধাতুর গ্রুপ, এইটা হচ্ছে আরেকটা ধাতুর গ্রুপ, রাইট? আচ্ছা, এই ধাতুগুলোকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু। কি বলি? ক্ষার ধাতু। আর এই ধাতুগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু। কেন? কারণ মাটিতে পাওয়া যায়। এখন ক্ষার ধাতু বলা হইতো কেন? ক্ষার ধাতু বলা হইতো কারণ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, আমরা ওই ধরনের বিক্রিয়া দেখবো পরে। আচ্ছা, তাহলে গ্রুপ 1 কে বলা হয় হচ্ছে গিয়ে ক্ষার ধাতু, আর গ্রুপ 2 কে বলা হয় মৃৎক্ষার ধাতু। আবার চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি জানেন গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 বলা হয় হচ্ছে গিয়ে হ্যালোজেন। কি বলা হয়? হ্যালোজেন। মানে কি? লবণ তৈরিকারী, লবণ তৈরিকারী। হ্যাঁ, হ্যালোজেন। আচ্ছা, তারপরে গ্রুপ নাম্বার 18 মানে কি? 18 মানে হচ্ছে নিষ্ক্রিয়। 18 মানে কি? 18 মানে হচ্ছে নিষ্ক্রিয়। 18 মানে নিষ্ক্রিয়। তারপরে হচ্ছে গিয়ে 16 নাম্বার গ্রুপটাকে অনেকে জানে না, একটু জেনে নেন। হ্যাঁ, অনেকে জানে না, এই জিনিসগুলো একটু জানতে হবে। এই যে ওএসসি তে পড়ে ল্যাবরেটরি স্কুলে, এই যে এই 16 নম্বর গ্রুপটাকে বলা হয় হচ্ছে গিয়ে চালকোজেন। কি বলা হবে? চালকোজেন। হ্যাঁ, চালকোজেন। আমি বাইরে থেকে আসছি, এই জন্য লেখার এরকম অবস্থা। যাই হোক, একটু পরে ঠিক হয়ে যাবে। তাহলে 16 নম্বর গ্রুপটাকে আমরা বলবো চালকোজেন। চালকোজেন মানে কি? চালকোজেন মানে হচ্ছে কি আকরিক প্রস্তুতকারী। কি? আকরিক প্রস্তুতকারী, আকরিক প্রস্তুতকারী। হ্যাঁ, সহজ কথা। আমরা ওই যে ছোটবেলায় পড়ছিলাম না, ওই যে বক্সাইট। বক্সাইট কি ছিল বলেন তো? বক্সাইট, বক্সাইট মানে কি? বক্সাইট মানে ছিল হচ্ছে অ্যালুমিনা, Al2O3 সাথে পানি ছিল। হ্যাঁ, অথবা দেখেন অ্যালুমিনিয়ামের অক্সাইড। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের অক্সাইড মানে কি? এই যে অক্সিজেন হিসেবে থাকে। আবার চিন্তা করেন, যেমন আপনি পড়ছিলেন সিন্নাবার। হ্যাঁ, সিন্নাবার পড়ছিলেন। জিঙ্ক সালফাইড, রাইট? এইগুলা কি? ধাতুর অক্সাইড, ধাতুর সালফাইড রূপে থাকে, মানে কি আকরিক হিসেবে অবস্থান করে। তার মানে এই জন্য আমরা আসলে 16 নম্বর গ্রুপকে কি বলবো? 16 নম্বর গ্রুপকে বলবো হচ্ছে গিয়ে কি বলে? চালকোজেন বলবো। এরপরে আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা জানি এই যে তামা, তারপরে রূপা, তারপরে স্বর্ণ। হ্যাঁ, তার জন্য আমরা 11 নম্বর গ্রুপকে বলি কি? 11 নম্বর গ্রুপকে বলা হয় হচ্ছে গিয়ে মুদ্রা ধাতু। কি বলা হয়? মুদ্রা ধাতু। 11 নম্বর গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতু। এরপরে যে পার্টটা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। এই যে আমাদের যে ডি ব্লকের যে অবস্থানটা, ডি ব্লকের যে ভিতরের জিনিসগুলা, এই ডি ব্লকের ভিতরের জিনিসগুলোকে বলা হয় আসলে ওরা প্রভাবক রূপে কাজ করে। কারা? প্রভাবক রূপে কাজ করে, প্রভাবক রূপে কাজ করে। নর্মালি চিন্তা করেন, আপনি যারা যারা হচ্ছে, আচ্ছা আপনারা 9 তো পাস করছেন, নর্মালি চিন্তা করেন আমরা এরকম বিক্রিয়া হাজার হাজার দেখছি, হাজার হাজার দেখছি। কিরকম চিন্তা করেন, মনে করেন হচ্ছে কি আপনার কাছে আছে কি উদাহরণস্বরূপ যদি বলি, হ্যাঁ উদাহরণস্বরূপ মনে করেন হচ্ছে কি ইথাইন আছে, ইথিন আছে। হ্যাঁ, মনে করেন হচ্ছে আপনার কাছে আছে ইথিন। এবার চিন্তা করেন আপনি ইথিন থেকে ইথ্যান বানাবেন, C3CH3 মানে কি ইথেন বানাবেন। এখানে আপনি কি দিতেন মনে আছে? এখানে আপনি দিতেন কি? নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস, হাইড্রোজেন যোগ করছি। হ্যাঁ, হাইড্রোজেন যোগ করলে নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস। দেখেন তো নিকেল প্লাটিনাম এগুলো কার? এগুলো হচ্ছে ডি ব্লকের। নিকেল প্লাটিনাম এগুলো হচ্ছে কি ব্লকের? এগুলো হচ্ছে ডি ব্লকের। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন হচ্ছে গিয়ে অনেক কিছুতে আপনারা আগায় যাচ্ছেন। হ্যাঁ, অনেক কিছুতে আগায় যাচ্ছেন। আরও ইনফরমেশন দিব, এগুলো একটু তুলে নেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, এক্সট্রা কথা বলবেন না, বুঝলে বলবেন বুঝছি, এবারে কোনো কথাবার্তা বলবেন না। আচ্ছা, এরপরে একটু তাড়াতাড়ি
কারো কোনো সমস্যা থাকলে বলেন। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। কারো কোনো সমস্যা থাকলে কথা বলুন। আচ্ছা, এরপরে আরো কিছু ইনফরমেশন একটু লিখে রাখেন, লেখাগুলো ভালো করে বুঝে নেন। আচ্ছা, নীলকালির জন্য হয়তো, হ্যাঁ, নীলকালির জন্য 15 নম্বর গ্রুপকে কিছু বলা হয় না, ওটা নিয়ে আপনার টেনশন নাই, নাইট্রোজেন ক্যাটাগরি বলা হয়। আচ্ছা, এরপর একটু চিন্তা করেন, আমরা যেই কাজটা করব আরো কিছু ইনফরমেশন একটু মাথায় রাখবো, হ্যাঁ, আরো কিছু ইনফরমেশন একটু মাথায় রাখবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ। 13 থেকে 18, মানে এই যে আমাদের টোটাল পি ব্লকটাকে 13 থেকে 18কে কি বলা হয়? 13 থেকে 18কে বলা হয় হচ্ছে গিয়ে আদর্শ বা প্রতিরূপী মৌল, হ্যাঁ, আদর্শ বা প্রতিরূপী মৌল, হ্যাঁ, আদর্শ বা প্রতিরূপী মৌল। 13 থেকে 18কে বলা হয় আদর্শ বা প্রতিরূপী মৌল। তারপরে এই যে মাঝখানের যে খোপটা, হ্যাঁ, এই যে মাঝখানের খোপটা, এদেরকে বলা হয় উৎকৃষ্ট ধাতু। 3 থেকে 12 এদেরকে বলা হয় হচ্ছে কি উৎকৃষ্ট ধাতু, হ্যাঁ। এই জিনিসগুলো মাথায় রেখে এগুলো অ্যাডমিশনে আসে মাঝে মাঝে, হ্যাঁ, এইগুলো অ্যাডমিশনে বিভিন্ন টাইমে আসে, এরপরে আমরা এইখান থেকে এই টোটাল পর্যায় থেকে আরো কিছু ইনফরমেশন জানবো, হ্যাঁ। আমি চাচ্ছি আপনাদেরকে টোটালি গুছাই দিতে, কারণ এখানে 21 ব্যাচের অনেক আছে, আর 22 ব্যাচ যদি টোটালটাই আমাদের কাছ থেকে পড়ে ফেলে, তার মানে তার যাতে আর বই না পড়তে হয় বা বই খুব কম পড়তে হয়, এই জন্য আমরা আসলে তাদেরকে গুছাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এরপরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে বলবো আরো কিছু ইনফরমেশন, হ্যাঁ। আমাদের টোটাল পর্যায়নিতে ধাতু কয়টা আছে, অধাতু কয়টা আছে, আর উপধাতু কয়টা আছে, হ্যাঁ। খেয়াল করবেন ধাতু কয়টা আছে। ধাতু হচ্ছে গিয়ে আছে 94টা, ধাতু আছে 94টা। ধাতু কয়টা আছে? ধাতু আছে হচ্ছে গিয়ে 94টা। অধাতু কয়টা আছে? অধাতু আছে হচ্ছে গিয়ে 18টা। অধাতু কয়টা আছে? অধাতু আছে হচ্ছে 18টা। আর উপধাতু বা অর্ধধাতু বলেন, উপধাতু, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কয়টা আছে? 6টা। দেখেন 94 আর 6 100, 100 আর 18 মিলে কত? 118, হ্যাঁ। তাহলে ধাতু আছে 94টা, অধাতু আছে 18টা, উপধাতু আছে 6টা। খেয়াল করবেন 94 আর 6 100 আর 18 মানে হচ্ছে 118। আমার মনে হয় বুঝাইতে পারছি। এরপরে যে পার্টটা আমরা দেখবো হচ্ছে গিয়ে আরো কিছু ইনফরমেশন একটু মনে রাখার চেষ্টা করবো, এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য। আর যারা 22 ব্যাচের আছেন তাদের কিন্তু এখনই উচিত থিওরির সাথে সাথে অ্যাডমিশনের জন্য হালকা পাতলা প্রিপারেশন নিয়ে রাখা, হ্যাঁ। খুব ভালো মতো যদি বুঝে পড়েন, মুখস্থ করতে হবে না, আমি বারবার বলতেছি, হ্যাঁ। এবার দেখেন এই যে অধাতু, এই অধাতুর মধ্যেই কঠিন তরল গ্যাস সব মিলানো, হ্যাঁ। এই অধাতুর মধ্যেই কঠিন তরল গ্যাস সব মিলানো। এইখানে এই অধাতুর মধ্যে তরল হচ্ছে একটা, তরল শুধুমাত্র একটা, আমরা জানি সেটাকে, বলেন তো সেটাকে? তরল হচ্ছে গিয়ে ব্রোমিন, হ্যাঁ। অধাতুর মধ্যে তরল হচ্ছে গিয়ে ব্রোমিন। গ্যাস অনেকগুলো আছে, গ্যাস নিয়ে কারো কোনো চিন্তা নাই, কঠিনগুলো একটু মনে রাখতে হয়, হ্যাঁ। কঠিনগুলো কারা কারা আমি একটু বলে দিই, এইগুলো দেখে বলে দিই, হ্যাঁ। এই যে আমাদের অধাতুর মধ্যে একটা হচ্ছে আয়োডিন। আমরা জানি আয়োডিনকে আমরা কি বলতাম? হচ্ছে কি উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ, হ্যাঁ। আয়োডিন, দেখেন আয়োডিন এটা হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, যাকে আমরা বলি হচ্ছে গিয়ে কঠিন অধাতু, হ্যাঁ, কঠিন অধাতু। এরপরে হচ্ছে গিয়ে সেলেনিয়াম, এই যে দেখেন সেলেনিয়াম, এই যে এটাকে আমরা বলি হচ্ছে সেলেনিয়াম, SE হচ্ছে সেলেনিয়াম। তারপরে হচ্ছে গিয়ে অ্যাস্টাটাইন, AT, হ্যাঁ, অ্যাস্টাটাইন, AT, এটা হচ্ছে কি একটা কঠিন অধাতু, তারপরে আমরা, এটা খুব ফেমাস, কার্বন আর হচ্ছে গিয়ে ফসফরাস। কার্বন আর ফসফরাস কিন্তু কঠিন, হ্যাঁ,
এই যে ফসফরাস কিন্তু P4 হিসেবে থাকে, আমরা এটা আস্তে আস্তে আলোচনা করব সামনের দিকে যখন আগাবো। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে কি আমাদের সালফার, আরেকটা হচ্ছে কি আরেকটা ফেভারিট জিনিস সালফার। হ্যাঁ, এইগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে, আমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবো। তাহলে দেখেন ধাতু হচ্ছে 94টা, অধাতু হচ্ছে 18টা। 18টার মধ্যে গ্যাস আছে, কঠিন আছে, তরল আছে, আর উপধাতু আছে হচ্ছে গিয়ে 6টা। এই 6টা উপধাতু আমরা একটু মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি আমি একটু আপনাদের বলি। আমি একটা কাজ করি, আমি আগে হচ্ছে কি আপনার এই গোলগুলো মুছে দেই, তারপরে আমি আপনাদের 6টা উপধাতু চিনে দিচ্ছি। হ্যাঁ, 6টা উপধাতু চিনে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 6টা উপধাতু চিনা খুব বেশি কঠিন না। হ্যাঁ, খুব বেশি কঠিন না। এবার একটু দেখেন, এই যে আমার সাথে সাথে কলমটা দেখেন, এই যে কোনা করি বেশি আস্তে, বেশি আস্তে। হ্যাঁ, এই যে বাংলাদেশ মানে সরি বোরন, সিলিকন, আর্সেনিক, আর হচ্ছে কি এখানে টেলোরিয়াম। তাহলে দেখেন এই যে এইটা, আরেকটা হচ্ছে কি এই যে এই দাগটা, এরা দুজন। হ্যাঁ, এরা দুজন হচ্ছে কি আমাদের কি, এরা দুজন হচ্ছে মোট কয়জন আসলো, মোট হচ্ছে কি 6জন। 1 2 3 4 5 6। হ্যাঁ, এই 6জনকে আমরা বলি কি, এই 6জনকে আমরা বলি হচ্ছে উপধাতু। এই 6জনকে আমরা কি বলবো, এই 6জনকে আমরা বলবো হচ্ছে কি উপধাতু। আমি মনে হয় বুঝাইতে পারছি, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ, এই 6জনকে আমরা বলবো হচ্ছে কি উপধাতু। তাহলে কারা কারা আসলো, বোরন, সিলিকন, আর্সেনিক, টেলোরিয়াম, জার্মানিয়াম, আর হচ্ছে কি অ্যান্টিমনি। হ্যাঁ, এসবি মানে কি অ্যান্টিমনি। আমরা ওই যে মনে আছে আমরা পড়ছিলাম K2H2SB2O7, আমরা হচ্ছে আয়ন শনাক্তকরণের দিন পড়ছিলাম গুণগত রসায়নের লাস্ট ক্লাসে ঈদের আগে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এই যে অ্যান্টিমনি থেকে অ্যান্টিমোনেট আসছে। আপনি যদি কোরিলেট করে পড়েন, একটু মিলায় পড়েন, আপনার কিন্তু মুখস্থ হওয়ার কথা মানে হচ্ছে কি মুখস্থ করার দরকার পড়ে না, আপনি বুঝে আগাইলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আপনি একটু তাড়াতাড়ি এগুলো তুলে নেন। আমরা হচ্ছে কি এইখান থেকে পরবর্তী আলোচনায় চলে যাব, একটু তাড়াতাড়ি হচ্ছে তুলে নেন। একটু তাড়াতাড়ি। ভাইয়া পর্যায় সারণী তো আঁকা সম্ভব না। ভাইয়া পর্যায় সারণী আঁকা সম্ভব হইতে হবে কেন? আপনি যেমন এটাকে আফসানা একটা মিম আপু কোশ্চেন করছে, আপনি এই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে দেখেন বেশি আস্তে, আমি আপনাদের একটা ছন্দ বইলা দিছি, আপনি এই জিনিসটা খাতার মধ্যে 2বার লেখেন, তারপর আপনি নেক্সট টাইম আমার এই কোশ্চেনটা করেন, দেখবেন হচ্ছে আপনি নিজেই বুঝে গেছেন যে আপনি যদি বারবার লেখেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, বারবার লেখেন তাহলে হয়ে যাবে। ওই যে আরেকজন বলতেছে হচ্ছে স্ক্রিনশট ডান। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে তুই করবিটা কি ভাই? তুই জানোস স্ক্রিনশট আজীবন গ্যালারিতে থাকে, তোর কোনো আইডিয়া নাই, স্ক্রিনশট আজীবন গ্যালারিতেই থাকবো। তারপর আমি এখন পর্যন্ত আমার লাইফে যত পড়াশোনার জিনিসপত্র হচ্ছে গিয়ে মোবাইলে সেভ করতে চাইছি, পিডিএফ নামাইছি বিভিন্ন। হ্যাঁ, আজীবন ভাই আমি ওইগুলো একমাত্র পরীক্ষার আগের দিন খুব চাপে পড়লে 10টা পিডিএফতে 1টা বা 2টা পিডিএফ দেখা পড়ে। আমি কিন্তু অনেক আগে সবগুলো পিডিএফ নামাইছি। কেন? আমি খুব পড়ে উল্টাই দিব ভাই, জীবনও মোবাইলে হচ্ছে কি এমনি পিডিএফ দিয়ে পড়াশোনা হয় না, বা ওইগুলো আজীবন গ্যালারিতে থাকে, খাতায় লেখেন কাজে দিবে। গ্যাসের নাম অভাব আছে? গ্যাসের নেই, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সবই তো গ্যাস, ক্লোরিন সবই তো গ্যাস। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে আপাতত কি মুছে দিব, এটা আপাতত কি মুছে দিব, ভালো লাগতেছে না বুঝতে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করব আবার এখন। আচ্ছা দেখেন, আমি কিন্তু বলছি আজকে থেকে কিন্তু হচ্ছে আমাদের সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট হয়ে গেছে। ঈদের পর থেকে আজকে থেকে আমাদের সিরিয়াস পড়াশোনা স্টার্ট। তার মানে আজকে থেকে কিন্তু আপনাদের নোট সাবমিট করা স্টার্ট হয়ে যাবে। আপনারা সুন্দর করে পুরো জিনিসটা নোট করে সাবমিট করা স্টার্ট করে দেবেন। হ্যাঁ, সাবমিট করা স্টার্ট করে দেবেন। এরপরে দেখেন, এরপরে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, এরপরে আমরা এইখান থেকে আরো বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করি। আসেন এখন দেখেন, আমি একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই। আমি একটু মুছে দিলাম এই জিনিসগুলো। আচ্ছা, তো আপাতত এগুলো থাকুক। আচ্ছা, মুছে দিই, অনেক মুছে থাকুক, মুছে দিই। এবার একটু খেয়াল করেন, আমরা এখান থেকে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করব।
আমরা এখান থেকে এখন বিভিন্ন জিনিস জানার চেষ্টা করবো। কিরকম? আমরা ওদের নিয়ে একটু কাজ করতে যাচ্ছি। আমি চাচ্ছি কি ওদের নিয়ে একটু কাজ করতে, আমি ওদের নিয়ে একটু কাজ করতে যাচ্ছি। আমি একটু ওদেরকে লিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই জায়গায় আমরা যে দুটা গ্রুপ নিয়ে কাজ করতেছি, এস ব্লক। হ্যাঁ, এদেরকে আমরা কি বলতেছিলাম? এদেরকে আমরা বলতেছিলাম আসলে এস ব্লক। এস ব্লক। আচ্ছা, তাহলে ফার্স্টে যে কোশ্চেনটা হচ্ছে কি, ওদের গ্রুপ আর পর্যায় নির্ণয় করবো কিভাবে? এগুলো 9 কনসেপ্ট, আমি জাস্ট একবার করে বলে যাব। গ্রুপ আর পর্যায় নির্ণয় করবো কিভাবে? গ্রুপ আর পর্যায় নির্ণয় করবো কিভাবে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, গ্রুপ নির্ণয় করবো কিভাবে? হ্যাঁ, গ্রুপ নির্ণয় করবো কিভাবে? একদম বাচ্চা জিনিস। এস এর মাথায় যা আছে সেটাই তার গ্রুপ। এস এর মাথায় যা আছে, এস এর মাথায় যা আছে সেটাই তার গ্রুপ। এস এর মাথায় যা আছে সেটাই তার গ্রুপ। এরপরে পর্যায় কি? পর্যায় হচ্ছে গিয়ে এস এর সহগ। এস এর সহগ কি পর্যায় বলবো? কিরকম চিন্তা করেন? এই যে বেরিলিয়াম, সে হচ্ছে ম্যাগনেসিয়ামের কথাই চিন্তা করেন। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের লাস্টে কি আছে? 3s2। খেয়াল করবেন, এস এর মাথায় কি আছে? এস এর মাথায় আছে 2। এস এর মাথায় যা আছে সেটাই তার গ্রুপ। তার মানে মাথায় আছে 2, তাই গ্রুপ হচ্ছে 2। গ্রুপ হচ্ছে কয় নাম্বার? গ্রুপ হচ্ছে 2 নাম্বার। আবার এস এর সহগ, এস এর সহগ কত? এস এর সহগ হচ্ছে 3। সহগ বলতে আমরা কি বুঝতেছি? যেমন আমরা চিন্তা করেন 5x²। এক্স এর সহগ হচ্ছে গিয়ে 5 আর ঘাত হচ্ছে 2। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে এইভাবে হচ্ছে কি, যেমন আমরা যদি হচ্ছে গিয়ে এসে রুবিডিয়াম, আমি কিন্তু ইলেকট্রনটা জানি না, বাট আমি কিন্তু এগুলো এখন পারবো। রুবিডিয়াম মানে কি? রুবিডিয়াম মানে হচ্ছে 5s1। 5s1, তাহলে এই যে 1 আর এই যে 5, এক হচ্ছে মাথায় আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রুপ। আর এই যে 5 হচ্ছে সহগ, মানে 5 কি? 5 হচ্ছে পিরিয়ড বা হচ্ছে গিয়ে পর্যায়। আমি মনে হয় বুঝাইতে পারছি। তাহলে গ্রুপ আর পর্যায় এস ব্লকের জন্য আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা এস ব্লকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে আজকে যত পড়া পাবেন, আজকে বাকি সব পড়া হচ্ছে এস ব্লক নিয়ে। আজকে বাকি সব পড়া হচ্ছে এস ব্লক নিয়ে। আচ্ছা, এস ব্লককে দেখলে আপনার কি মাথায় আসে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটু অন্যভাবে চিন্তা করতে শিখেন। বই পুস্তকের ভাষা পরে পড়বেন, আগে একটু অন্যভাবে চিন্তা করতে শিখেন। হ্যাঁ, আগে একটু অন্যভাবে চিন্তা করতে শিখেন। দেখেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন আশা করি সব দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার দেখেন, আপনি সবার আগে ওদের যখন নাম পড়বেন, তখন আপনার ভালো লাগবে। দেখেন, এই যে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, হ্যাঁ, স্ট্রনশিয়াম, এইগুলার সবগুলো নামের শেষে কি আছে বলুন তো? নামের শেষে কি আছে? আম আছে। নামের শেষে কি আছে? নামের শেষে আম আছে। আচ্ছা, তার মানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অবজারভেশনটা একটু ভালো রাখতে হবে। হ্যাঁ, অবজারভেশন একটু ভালো রাখতে হবে। মনে রাখবেন, আমাদের এই পৃথিবীতে যত প্রকার আম আছে, হ্যাঁ, ল্যাংড়া আম, ফজলি আম, আর এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যত আম আছে সব আম হচ্ছে ধাতু। সব আম কি? সব আম হচ্ছে ধাতু। তার মানে আমগুলা কি? আমগুলো হচ্ছে ধাতু। আপনি ফার্স্টেই শিওর যে এরা সবাই কি? এরা সবাই হচ্ছে ধাতু। এরা সবাই ধাতু। অ্যান্ড খেয়াল করেন, একটা জায়গায় কিন্তু গ্যাঞ্জাম। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের শেষে কিন্তু আম নাই, কি আছে? দন্তান্ন আছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের যে এই যে এস ব্লক, এই এস ব্লকের মধ্যে যেমন প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে একজনকে আমরা প্রতিবন্ধী রাখি। এই যে এস ব্লক, এই এস ব্লকের মধ্যে সবার শেষে আম আছে, এই একজন হচ্ছে গিয়ে প্রতিবন্ধী বা হচ্ছে গিয়ে হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেনের সাথে আমরা এদের বৈশিষ্ট্য মিলাবো না। সহজ কথা, হাইড্রোজেনের সাথে আমরা এদের বৈশিষ্ট্য মিলাবো না। হাইড্রোজেন অধাতু হইতে পারে, ধাতুও হইতে পারে, যার নামে যাক। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে কাজ করা। এখন কথা বুঝেন, আপনি বলছেন এনাম ভাইয়া তো বলছে 30 পর্যন্ত শিখতে। তার মানে আপনার এই এস ব্লকটা শিখতে গেলে লাগবে কয়টা মৌল? আপনার লাগবে হচ্ছে মোট 6টা মৌল। আপনার লাগবে কয়টা মৌল? আপনার লাগবে হচ্ছে 6টা মৌল। আর এইগুলো নিয়ে আলোচনা খুব বেশি করবো না আমি, তারপর আমি কিছু জিনিস বলে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তার মানে চিন্তা করেন, আমাদের এখন ফোকাসটা কোন জায়গায়? আমাদের এখন ফোকাস হচ্ছে এই 6টা মৌলে: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। এখন চিন্তা করেন, ধাতু মানে আম, আম মানে ধাতু। এবার আসেন আমরা একটু আরো কিছু জিনিস পড়ি।
ধাতু মানে কি, এই যে দেখেন আপনারা আমি একসাথে একটা পড়া থেকে কিভাবে অনেকগুলো পড়া শিখাই। আসেন দেখেন, ধাতু, ধাতু মানে হচ্ছে ইলেকট্রন সে ছেড়ে দিবে। ধাতু মানে কি, সে ইলেকট্রন ছেড়ে দিবে। ফাইন। এবার দেখেন ধাতু ইলেকট্রন ছেড়ে দিবে, রাইট? ধাতু ইলেকট্রন ছেড়ে দিবে। ফাইন। এবার দেখেন ইলেকট্রন ছেড়ে দেয় কে? ইলেকট্রন ছেড়ে দেয় কে? আমরা জানি ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াকে কি বলা হয়? ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াকে বলা হয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। কি বলে? জারণ বিক্রিয়া বলে। জারণ বিজারণ নিয়ে আমার চ্যানেলে খুব বড় একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওইগুলো চেক করে আসতে পারেন। তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। 21 ব্যাচের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়েন। ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে, তার মানে আপনি শিওর এরা সবাই কোন ধরনের বিক্রিয়া দিবে? এরা জারণ বিক্রিয়া দিবে। এরা কি বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া দিবে। এরা কি বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া দিবে। এবার আবার একটু খেয়াল করেন, চুরি করে যে তারে আমরা বলি হচ্ছে চোর, জারণ বিক্রিয়া যে দেয় তারে আমরা কি বলি বলেন তো? তারে আমরা বলি হচ্ছে বিজারক। তারে আমরা কি বলি? বিজারক, রাইট? তাহলে বিজারকরা কি বিক্রিয়া দেয়? বিজারকরা জারণ বিক্রিয়া দেয়। আর যারা মাত্র 22-এ মানে এইচএসসি 22-এ তাদের হয়তো অনেকের মধ্যে একটু সমস্যা হবে। আপাতত ভাষাগুলো মনে রাখেন, আমি আস্তে ধীরে সব শিখিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। জাস্ট আমি আগে বলতেছি যে কিভাবে আপনি একটা ইনফরমেশন থেকে অনেকগুলো ইনফরমেশনের কাছে যাইতে পারেন। একটা ইনফরমেশন থেকে আপনি কিভাবে অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করতে পারেন, আমি ওই জিনিসটা একটু বলতে যাচ্ছি। এবার দেখেন, তাহলে আমরা কি পাইলাম? আম থেকে পাইলাম ধাতু। ধাতু মানে ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে মানে জারণ বিক্রিয়া দিবে, জারণ বিক্রিয়া দেওয়া মানে কি? ওরা বিজারক। আচ্ছা, আবার আরো কিছু কথাবার্তা বলতে পারি। যেমন চিন্তা করেন, এই যে ওরা একই গ্রুপের উপর থেকে নিচে নামতেছে, দেখেন আমরা কিন্তু এখনো ওই যে বড় বড় ধর্মে যাচ্ছি না, ওরা একই গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছে। আমরা জানি তারপর পড়াবো, এগুলো সামনে পড়াবো। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বড় হইতে থাকে। কিরকম চিন্তা করেন, এই যে এই যে দেখেন সোডিয়াম। সোডিয়াম মানে কি? সোডিয়াম মানে হচ্ছে 2 আর 8-এ 10, 10 আর 1-এ কত? 11, রাইট? তার মানে এই একটি ইলেকট্রন সে ছেড়ে দিবে, রাইট? আবার চিন্তা করেন পটাশিয়াম। পটাশিয়াম মানে কি? প্রথমে 2, পরে 8, 10, 10 আর 8-এ 18, আর 19। এবার খেয়াল করেন তো, ওরা একই গ্রুপের উপর থেকে নিচে যেতে চাইতেছে, তার মানে কি? ওরা আকারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি বলেন তো? তার মানে এই ইলেকট্রনটা থেকে, এই যে দেখেন এটা কি আমাদের নিউক্লিয়াস না? এটা হচ্ছে নিউক্লিয়াস। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই নিউক্লিয়াস থেকে ওর যে দূরত্ব, এই নিউক্লিয়াস থেকে যে ওর দূরত্ব, কার দূরত্ব বেশি? পটাশিয়ামের। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আকার বড় হওয়া মানে ব্যাসার্ধ বেড়ে যাওয়া। আকার বড় হওয়া মানে ব্যাসার্ধ বেড়ে যাওয়া। ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে কি? ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে হচ্ছে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কমে যাওয়া। নিউক্লিয়াসের সাথে এই জিনিসের আকর্ষণ কমে যাওয়া। নর্মালি চিন্তা করেন, আপনি আর আপনার গার্লফ্রেন্ড সাথে বসে আছেন, যে আকর্ষণ কাজ করবে, দূরে গেলে কিন্তু সেই আকর্ষণ কাজ করবে না। আচ্ছা, অশ্লীলভাবে নিয়েন না। দেখেন এই জিনিসটা থেকে এই জিনিসটার আকর্ষণ কিন্তু অনেক বেশি, আকর্ষণ অনেক কম। কেন কম? কারণ ওদের ডিস্টেন্স অনেক বেশি। আমাদের নিউটন বারবার কিন্তু এই জিনিসটাই বলতেছিল। হ্যাঁ, আচ্ছা, এবার একটু চিন্তা করেন নিউটনের মহাকর্ষ সূত্র। এবার দেখেন আকর্ষণ যদি বেশি থাকে, এই ইলেকট্রনটা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, আপনি একটা মেয়ে তার বাপের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মেয়ে তার বাপের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন একটা ছেলে চাইলে ওই মেয়েরা টান দিয়ে আনতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে গিয়ে বাপ ধরা। হ্যাঁ, বাপ হচ্ছে মেয়ের হাত ধরা। এবার চিন্তা করেন, একটা বাপ আর তার মেয়ে একসাথে হাইটা যেতেছে, হাত ধরে না, হ্যাঁ, হাত ধরে নাই, তখন কিন্তু চাইলেই একটা ছেলে টান দিয়ে আনতে পারবে তার কাছে। কেন? কারণ হচ্ছে যে আকর্ষণটা নাই, মানে বন্ডটা নাই। দেখেন এই যে নিউক্লিয়াস আর এই যে একটা ইলেকট্রন, ওদের আকর্ষণ অনেক কম, যার জন্য এই ইলেকট্রনটা অনেক ইজিলি মুভ করতে পারে, অনেক ইজিলি বাইরে চলে যেতে পারে। বাট এই ইলেকট্রন ওর চেয়ে এত ইজিলি পারে না। কেন পারে না? কারণ ও কিন্তু অনেক ধারে গেছে। হ্যাঁ, নিউক্লিয়াসের অনেক ধারে গেছে। এবার চিন্তা করেন, আমি কি বুঝাইতে চাইছি? আমি বুঝাইতে চাইছি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ছাড়ার ক্যাপাবিলিটি বেড়ে যায়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে যায়। তার মানে ইলেকট্রন ভালো করে কে ছাড়বে? লিথিয়াম নাকি ফ্রান্সিয়াম? ফ্রান্সিয়াম ছাড়বে। ইলেকট্রন ভালো করে কে ছাড়বে? সোডিয়াম নাকি সিজিয়াম? সিজিয়াম ছাড়বে।
তার মানে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে যায়। তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে যাওয়া মানে কি বলেন তো? ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে ওর বিজারণ ধর্ম বৃদ্ধি পাওয়া। আপনার বইয়ে অনেক কিছু লেখা আছে, বুঝায় দেওয়া নাই, আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে ইলেকট্রন যত বেশি ছাড়তে পারে সে তত ভালো বিজারক, যে যত বেশি ভালো বিজারক সে তত ভালো জারণ বিক্রিয়া দিবে, বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। বিজারকের কোনো সময় জারণ ধর্ম হয় না, বিজারক জারণ নামের বিক্রিয়া দেয়, বাট ধর্ম কি? বিজারণ। সহজ কথা। তার মানে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বাড়ে, ইলেকট্রন ছেড়ে দিবে, জারণ বিক্রিয়া দেবে বিজারক, আর বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এই জিনিসটা বুঝছেন কিনা? আচ্ছা, এতক্ষণ অনেকগুলো কথা বলছি, কারোর কমেন্ট চেক করা হয় নাই, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা, ঠিক আছে। এই যে বুঝছে। এখন কথা হচ্ছে গিয়ে আমি একটু ঘাম মুখে। এবার আসেন আমরা এইখান থেকে, তার মানে এইখান থেকে কিন্তু আমরা খুব ভালো ভালো মেজর কিছু বৈশিষ্ট্য পেয়েছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা ভালো ভালো মেজর কিছু বৈশিষ্ট্য পাইছি। এবার দেখেন আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ বুঝছি। এবার দেখেন আমরা তাহলে ধাতু নামক ওয়ার্ডটা থেকে অনেক ভালো ভালো কিছু বৈশিষ্ট্য পাইছি। এখন আরো একটা বৈশিষ্ট্য যাবো। হ্যাঁ, আমি একটু এইখানে যাই, একটু এইখান থেকে যাই। হ্যাঁ, একটু উপরে জিনিস একটু উঠছে। দেখেন, আমি আপনারা বারবার বলতেছি ভাইয়া রিলেট করে পড়বেন। মানে কি? আপনি সবসময় এমনভাবে চিন্তা করবেন, যেমন সোডিয়াম আপনি কিন্তু আজকে থেকে দেখতেছেন না, সোডিয়াম কিন্তু আপনি এস ব্লকে এই জন্য দেখতেছেন না, আপনি দেখতেছেন অনেক আগে থেকে। তার মানে কই দেখছেন সোডিয়াম রে, ওই জিনিসগুলো আজকে একসাথে আনার চেষ্টা করেন, তাহলে ওইটারে বলা হয় প্রপার বৈশিষ্ট্য বা প্রপার ধর্ম। হ্যাঁ, কখনো ওই যে বইয়ের ভাষায় বুঝবেন এরকম জিনিসপত্র কইরেন না। এখন আমরা এইখান থেকে আরো কিছু ব্যাখ্যায় যাব। কিরকম যাব? দেখেন, আমাদের পড়াশোনাটা একটু সিস্টেমেটিক, মানে আমরা একটা জায়গা থেকে ওই জায়গা রিলেট করে যাচ্ছি। ধাতু মানে ইলেকট্রন ছেড়ে দিবে। আচ্ছা, এবার আপনি ওই যে আমরা ছোটবেলায় পড়তাম, আমরা যারা হচ্ছে, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে ছিলাম, আমাদের একজন টিচার ছিল, মানে আমার লাইফের সবচেয়ে ফেভারিট টিচার আবুল হোসেন স্যার। উনি এখন নাই সেন্ট্রালে, উনি আমাদের শিখাইতো। হ্যাঁ, খেয়াল করেন, ধাতু ইলেকট্রন ছেড়ে দেয়। এখন চিন্তা করেন, যে দিয়ে দেয়, মনে করেন আমি আপনাকে 10 টাকা দিয়েছি, তার মানে কি? আমি দান করছি। তার মানে যে ইলেকট্রন ছেড়ে দেয় সে কি? দাতা, রাইট? আচ্ছা, এবার যারা দাতারা কি হয়? মানে যাদের কাছে টাকা পয়সা আছে তারাই তো দিবে, তাই না? দাতা মানে কি? দাতা মানে হচ্ছে গিয়ে ধনী। দাতা মানে কি? দাতা মানে বড়লোক। হ্যাঁ, ধনী। আচ্ছা, এবার দেখেন, ধনী মানে কি? ধনী মানে হচ্ছে ধনাত্মক। ধনী মানে কি? ধনী মানে হচ্ছে ধনাত্মক। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ। পজিটিভ ব্যাপারটা কি? একটা আয়ন। পজিটিভ মানে কি? একটা আয়ন। এখন চিন্তা করেন ব্যাপারটা কি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে ধনী মানে কি? কাটা না, মানে ধনী মানে হচ্ছে গিয়ে সে দান করতেছে। এবার চিন্তা করেন, আমার পকেটে আছে হচ্ছে 20 টাকা। হ্যাঁ, আমার পকেটে টাকা আছে। হ্যাঁ, বাইরে থেকে আসছে তো, আমার পকেটে টাকা আছে। মনে করেন এই যে 100 টাকা। এখন খেয়াল করেন, এই জায়গা থেকে 10 টাকা আমি আপনাকে দিলাম, তাহলে এখানে থাকবে কয় টাকা? থাকবে হচ্ছে 90 টাকা। তার মানে চিন্তা করেন যে আমার এই 100 টাকা থেকে কিন্তু বিয়োগ যাবে। কি যাবে? বিয়োগ যাবে ব্যাপারটা। তাহলে খেয়াল করবেন, ধনী থেকে কি হয়? ধনী থেকে বিয়োগ যায়। ধনী থেকে কি যায়? বিয়োগ যায়। বিয়োগ যাওয়াটাকে আমরা কি লিখবো? বিয়োগ যাওয়া মানে কি? কাটা যাওয়া, রাইট? কাটা যাওয়া। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কাটার জন্য যে আয়ন তাকে আমরা বলি আসলে কি? ক্যাটায়ন। তাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। এই তো অনেক কিছু শিখে গেছেন। তার মানে চিন্তা করেন, এখানে কিন্তু একসাথে অনেকগুলো চ্যাপ্টারের ব্যাপার স্যাপার। হ্যাঁ,
আমরা হচ্ছে সেকেন্ড পেপারে জারণ বিজারণ ইলেকট্রোকেমিস্ট্রি সব কিছু আইনা ফেলতেছি এখানে। খেয়াল করেন, ধাতু মানে ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে তা ধ্বনি। যাই হোক, যারা ইলেকট্রন ছেড়ে দেয়, ওই ছেড়ে দেওয়ার পরে কি হয়? ক্যাটায়ন হয়। আমরা জানি সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হয়ে যায়? সোডিয়াম প্লাস হয়ে যায়। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম প্লাস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন। এখন আপনার কথা হচ্ছে গিয়ে যে ভাইয়া সোডিয়াম প্লাস নিয়ে আমরা কেন আলোচনা করবো? এইখানে আসলে আমরা দুইটা বৈশিষ্ট্য, মেজর দুইটা বৈশিষ্ট্য শিখবো। হ্যাঁ, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। ক্যাটায়ন নিয়ে আমরা কেন আসলাম? ক্যাটায়ন কেন এখানে আনলাম? ক্যাটায়ন এখানে আনার মূল উদ্দেশ্য কি? ক্যাটায়ন এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে, খেয়াল করবেন, আমরা গুণগত রসায়নের শেষে একদম শেষ টপিকটা ছিল শিক্ষা পরীক্ষা। আমরা ওই শিক্ষা পরীক্ষা নিয়ে এখন একটু আলোচনা করব। শিক্ষা পরীক্ষা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে শিক্ষা পরীক্ষার জন্য আমরা কি কাজটা করব? আমরা জানি শিক্ষা পরীক্ষার মূল কনসেপ্টটা কি। মনে করেন সোডিয়াম, হ্যাঁ মনে করেন সোডিয়াম দিবে না শিক্ষা পরীক্ষা? হ্যাঁ দেবে। তাহলে 2 আর 8 এ 10 আর 1 এ কত? 11। খেয়াল করেন ভাইয়া, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে 2 আর 8 এ 10, 10 আর 1 এ 11। যখন আমরা হিট দিব, হ্যাঁ যখন আমরা হিট দিব, এই লাস্টের যে ইলেকট্রনটা, এই লাস্টের ইলেকট্রনটা অন্য জায়গায় চলে যাবে, উপরের শক্তি স্তরে চলে যাবে। এইখান থেকে শক্তি গ্রহণ করে উপরের স্তরে চলে যাবে। এইখান থেকে শক্তি গ্রহণ করে উপরে চলে যাবে। যখন আমরা হিট সরাই নিব তখন কি হবে? এই যে ইলেকট্রনটা মনে করেন এখানে গেছে, হ্যাঁ এই জায়গায় ইলেকট্রনটা এখানে গেছে, তার মানে কি এটা কি এখন আর এখানে আছে? নাই। যখন এই ইলেকট্রনটা আবার ব্যাক করবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যখন এই ইলেকট্রনটা আবার ব্যাক করবে তখন কি হবে? তখন হবে বিকিরণ। আমরা যারা গুণগত রসায়ন পড়ছি, অ্যাটলিস্ট আমি যাদেরকে পড়াইছি এখানে এই গ্রুপের মধ্যে, তারা কিন্তু এই জিনিসটা জানে। তাহলে এই ইলেকট্রনটা যখন আবার ব্যাক করবে তখন এটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে যে বিকিরণ। এখন খেয়াল করেন, এই বিকিরণ হওয়ার সময় কি হবে? এই বিকিরণ হওয়ার সময় আসলে কালার তৈরি হবে। হ্যাঁ, বিকিরণ হওয়ার সময় আসলে কালার তৈরি হবে। এই কালারগুলোকে আমরা বলি হচ্ছে শিক্ষা পরীক্ষার কালার। শিক্ষা পরীক্ষার কালারগুলো আমাদের মনে রাখতে হবে। শিক্ষা পরীক্ষার কালারগুলো আমি এখন লিখে দিচ্ছি, আপনি জিনিসটা মনে রাখবেন। আমি একটু আরেকটা জিনিস বুঝাই নেই, তারপরে একটু বলবো। হ্যাঁ, তারপরে বলবো। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে দেখবেন হচ্ছে পুরো জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে। মনোযোগ দিয়ে খেয়াল করলে পুরো জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি বারবার বলতেছি। হ্যাঁ, আচ্ছা এখন একটু খেয়াল করেন, আমি আপনাদের জিনিসটা বুঝিয়ে দিয়ে দিয়েছি। যেমন লিথিয়াম মানে কয় নাম্বার শক্তি স্তর? 1s2 আর 2s1, রাইট? মানে 1 নাম্বার আর হচ্ছে গিয়ে যে 2 নাম্বার। এটা হচ্ছে লিথিয়াম। এটা কে? এটা হচ্ছে লিথিয়াম। এটা হচ্ছে সোডিয়াম। খেয়াল করেন, প্রথমে 2, পরে 8, পরে কয়টা? পরে 1। দেখেন লিথিয়াম এইখান থেকে যত যাইতে পারবে, সোডিয়াম এইখান থেকে তার চেয়ে বেশি যাইতে পারবে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, লিথিয়াম এইখান থেকে যত দূরে যাইতে পারবে, সোডিয়াম তার থেকে আরো দূরে যেতে পারবে। মানে ব্যাপারটা কি? এটাও একটি ইলেকট্রন, এটা একটি ইলেকট্রন। একটি ইলেকট্রনের লাভ দেওয়ার ক্ষমতা মনে করেন 10 তলা, তাহলে ও 2 তলা থেকে 10 তলা লাভ দিলে মানে কয় তলায়? 12 তলায়। বাট ও আসে তো 3 তলায়, 3 তলা থেকে 10 তলায় লাভ দিলে কয় তলা যাবে? 13 তলায় যাবে। তার মানে কি? ওদের লাভ দেওয়া কিন্তু ভিন্ন। ওদের লাভ দেওয়া অবশ্যই কি হয়ে যাবে? ওদের লাভ দেওয়া ভিন্ন হবে। এখন এইখানে আমার কোশ্চেনটা কি? আমার কোশ্চেন হচ্ছে এইটা দিয়ে আপনি একটা জিনিস মনে রাখতে পারবেন। এই জন্য আসলে আমি আপনাকে এই জিনিসটা শিখাইতে চাইতেছি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আপনি বুঝবেন। তাহলে লিথিয়াম মনে রাখবেন, এই যে আরো যখন নিচে নামবে, মানে যখন সোডিয়ামটা পটাশিয়াম হবে, ও আরো লাভ বেশি দিতে পারবে। মনে রাখবেন, যে যত কম লাভ দিবে তার শক্তি তত কম থাকবে। তার মানে লিথিয়ামের শক্তি কম। আমি আপনাদের বোঝানোর জন্য একটা জিনিস বলতেছি, লিথিয়ামের এনার্জি কম, লাফালাফির এনার্জি কম। এবার দেখেন, আমরা জানি, আমরা ইংলিশে শিখছি ই সমান সমান এইচ নিউ, প্ল্যাঙ্ক শিখেছি ই সমান সমান এইচ নিউ। এইচ হচ্ছে ধ্রুবক, তার মানে আমি যদি কেটে দেই, এইটা হচ্ছে সমানুপাতিক। তার মানে ই যদি কম হয় তাহলে নিউ কি হয়ে যাবে? নিউ হয়ে যাবে কম। ই কম হইলে নিউ কম হয়ে যাবে। নিউ যদি কম হয়, আমরা কিন্তু জানি ই সমান সমান কি? hc ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে ই যদি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, ই যদি কম হয় তাহলে ল্যামডা বেশি হয়, তাহলে ল্যামডা কি হয়ে যাবে? ল্যামডা হয়ে যাবে বেশি। তাহলে খেয়াল করেন, লিথিয়ামের জন্য, মনোযোগ দিয়ে খেয়াল করুন, লিথিয়ামের জন্য
শক্তির মান কম, কম্পাঙ্কের মান কম, ল্যামডার মান বেশি। এই জন্য লিথিয়ামের শিখা পরীক্ষার কালারটা হচ্ছে গিয়ে লাল। এখন কথা হচ্ছে লাল কেন? আমরা জানি লাল কালার যে দৃশ্যমানের যে লাল কালার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, বেনি আসহ কলা লাস্টে আছে, তার মানে ওর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার মানে আপনার কমন সেন্স কি বলে? এই যে সিজিয়াম, হ্যাঁ সিজিয়ামের জন্য, ফ্রান্সিয়াম হচ্ছে কি আপনার কি বলে এটাকে, ফ্রান্সিয়াম হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় জিনিস। সিজিয়ামের জন্য শক্তির মান বেশি, নিউর মান বেশি, ল্যামডার মান কম। তার মানে এই সিজিএমের কালারটা কি থাকে? সিজিএমের কালারটা থাকে বেগুনি। সিজিএমের কালারটা থাকে হচ্ছে গিয়ে বেগুনি, সহজ কথা। তার মানে দেখেন লিথিয়ামের কালার হচ্ছে লাল আর সিজিএমের কালার হচ্ছে বেগুনি। এই দুইটা আমরা কিন্তু থিওরিটিক্যালি মনে রাখতে পারি। তারপরে আমরা বাকিগুলো একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো একটু লিখে দিচ্ছি, তাহলে লিখে ফেলেন। এই সোডিয়ামের কালার কি? সোডিয়ামের কালার হচ্ছে গিয়ে সোনালী হলুদ। তারপরে রুবিডিয়ামের কালার হচ্ছে গিয়ে হালকা বেগুনি, আর হচ্ছে গিয়ে পটাশিয়াম আছে মাঝখানে, পটাশিয়ামের হচ্ছে গিয়ে হালকা বেগুনি, পটাশিয়াম আর হচ্ছে গিয়ে রুবিডিয়াম। তাহলে চিন্তা করেন সোডিয়ামের জন্য হচ্ছে গিয়ে সোনালী হলুদ। এটা কিন্তু ইন্টার পরীক্ষায় আসছে। হ্যাঁ, এটা কিন্তু ইন্টার পরীক্ষায় আসছে। আমার এখানে কি বই নাই? বইটা তো শর্ট কেন? এই দেখেন, এটা হচ্ছে আমাদের আমলে হাজারি স্যারের বই। দেখেন কত চিকন, আমাদের আমলে হাজারি স্যারের বই। এই দেখেন হাজারি স্যারের বই, এই যে দেখেন সোডিয়াম সোনালী হলুদ। হ্যাঁ, একটু খেয়াল করেন। তাহলে এই যে সোডিয়াম, এটা কিন্তু ইন্টার পরীক্ষায় আসছে। হ্যাঁ, সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ। তারপরে হচ্ছে গিয়ে পটাশিয়াম কি? পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি। আর রুবিডিয়াম কি? রুবিডিয়াম হচ্ছে শুধু বেগুনি। সিজিয়াম কি? সিজিয়াম হচ্ছে কি আমাদের কি জানি ছিল? হ্যাঁ, সিজিয়াম ছিল বেগুনি, সিজিয়ামও বেগুনি। আর হচ্ছে কি লিথিয়াম হচ্ছে আপনার কি লাল, তাহলে এই যে লিথিয়ামের জন্য আমরা লাল লিখে দিছি, আর সিজিয়ামের জন্য আমরা বেগুনি লিখে দিছি। আর এই কালারগুলো একটু মনে রাখেন। আচ্ছা, এরপরে আমাদের যে কালারগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই কালারগুলো। হ্যাঁ, এই কালারগুলো। এবার একটা কোশ্চেনে যাওয়ার আগে আমি আগে মেইন কথাটা বুঝাই নেই। সেটা হচ্ছে গিয়ে খেয়াল করেন, এইখানে আমাদের কালার মনে রাখতে হবে এই তিনজনের কালারগুলো আমি একটু লিখে দিই। হ্যাঁ, এই তিনজনের কালার, চারজনের কালারই লিখে দিই, সমস্যা নেই। ক্যালসিয়ামেরটা অনেক ফেমাস কালার, স্ট্রনশিয়ামেরটাও আসে মাঝে মাঝে, বেরিয়ামে আমি বলতেছি ক্যালসিয়াম আর বেরিয়ামেরটা আসে, স্ট্রনশিয়াম আর বেরিয়ামেরটা নর্মালি দেখা যায় না। ক্যালসিয়াম মানে কি? ইটের মতো লাল। ক্যালসিয়াম মানে হচ্ছে ইটের মতো লাল। স্ট্রনশিয়াম হচ্ছে গিয়ে টকটকে লাল। বেরিয়াম হচ্ছে কি আমাদের সবুজ, রেডিয়াম হচ্ছে টকটকে লাল। এগুলো একটু তুলে ফেলেন। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো কিন্তু অবজেক্টিভে আসবে, আমি বারবার বলতেছি। হ্যাঁ, এগুলো আসবে। তাহলে দেখেন শিখা পরীক্ষা। এখন এরপরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে শিখা পরীক্ষা রিলেটেড। আমরা কিন্তু এখনো শিখা পরীক্ষাতে আছি। আমাদের কথা হচ্ছে এখন যে কোশ্চেনটা আমরা দিব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এতটুকু থাকুক নাকি পরে তুলব? আচ্ছা, এগুলো মুছে দিই। একটু খেয়াল করবেন, যাদের নোট করা তারা করে ফেলছে। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। কেন? একটা কোশ্চেন আসে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না কেন? কথা হচ্ছে গিয়ে কেন দিবে? ব্যাপারটা হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার অনেক ছোট। দেখেন 2 আর 2, তাহলে কত? 2 আর 8 10 আর 2 12। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার অনেক ছোট বিধায়, এই যে আমি একটু আগে বলছিলাম ওই যে বাপে মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার অনেক ছোট বিধায় ইলেকট্রনগুলারে হিট দিয়ে বাইরে সরানো যায় না। এখন আমার কথা বুঝেন, ইলেকট্রনকে আমি হিট দিচ্ছি, বাইরেই যাইতেছে না, ও আবার বিকিরণ হবে কেমনে? তাই না? ও যাইতেছে না, ও আবার আসবে কেমনে? আসারটারে বলা হয় বিকিরণ। তার মানে যেহেতু ওদেরকে হিট দিয়ে, আমি একটু কালো ইউজ করি, হিট দিয়ে শেষ ইলেকট্রনকে সরানো যায় না, তাই বিকিরণও হয় না। হ্যাঁ, তাই ওই যে উপরে যায় না, মানে কি শোষণও হয় না, বিকিরণ হয় না।
তাই শোষণ বিকিরণ কোনোটাই হয় না, শোষণ বিকিরণ কোনোটাই হয় না। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের মূল কথা। তাহলে হিট দিয়ে যেহেতু ইলেকট্রনকে সরানো যাইতেছে না, তারপরে উপরেই যাওয়া যায় না, আবার নিচে আসবে কেন, তাই না? যেহেতু ওইগুলো হিট দিলে হচ্ছে না, তাই হচ্ছে কি আমাদের বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দিবে না, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দিবে না। এখন খেয়াল করব, আমাদের শিখা পরীক্ষার কনসেপ্ট শেষ, এখনও আমরা ক্যাটায়নে থাকবো। ক্যাটায়ন নিয়ে আমরা আরেকটু কথাবার্তা বলবো। একটু তাড়াতাড়ি আমাকে একটু জানান যে শিখা পরীক্ষাটা বুঝছেন কিনা। হ্যাঁ, শিখা পরীক্ষাটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি জানান। আমি বারবার বলছি পড়া কিন্তু অনেক, এই চ্যাপ্টারে পড়া অনেক। হ্যাঁ, চ্যাপ্টারে অনেক পড়া। একটু তাড়াতাড়ি। বেরিয়াম, হ্যাঁ বেরিয়াম সবুজ। ভাইয়া এদের আকার ছোট, তাই ইলেকট্রনগুলোকে বাইরে বের করা যায় না। হ্যাঁ, ইলেকট্রনগুলোকে বের করা যায় না। আচ্ছা ফাইন। এরপর আমরা যে জিনিসটা দেখবো, খেয়াল করেন, মনোযোগ দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন। আমি এখানে পড়াচ্ছি কেন, আমি এখানে পড়াচ্ছি হচ্ছে টোটালি হচ্ছে গিয়ে যাতে করে আপনাদেরকে একটা বেটার সার্ভিস দেওয়া যায়। এখন এখানে হচ্ছে মানুষ বেশি থাকুক কম থাকুক আই ডোন্ট কেয়ার। আপনারা যেমন দেখেন আজকে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড ফার্স্টের দিকে হচ্ছে প্রায় 350 জন ছিল, এখন হচ্ছে গিয়ে আপনার প্রায় হচ্ছে গিয়ে আপনার কি বলে থাকে 225 জনের মতো, বা অ্যারাউন্ড 200 অ্যাভারেজ 200 জন। তো খেয়াল করেন, আমরা ঈদের আগে যখন ক্লাস নিয়েছি, ঈদের আগে কিন্তু অ্যাটেন্ডেন্স আরও কম ছিল, ফার্স্টের দিকে ছিল, আবার মাঝখানে ছিল না। অ্যান্ড আল্লাহর রহমতে আমার এনার্জির কোনো প্রকার হচ্ছে আপনারা গ্যাপ পান নাই, ইনশাল্লাহ এখনও গ্যাপ পাবেন না, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে যারা যতজন আছেন তারা ক্লাস রেগুলার করলেই হবে, আমি খুশি। অ্যান্ড অবশ্যই যারা ক্লাস রেগুলার করতেছেন তাদের উচিত হচ্ছে গিয়ে তাদের ফ্রেন্ডদের সাথে ব্যাপারটা শেয়ার করা, তাদেরকে হচ্ছে গিয়ে জানাই দেওয়া যে এখানে ক্লাস করে, অ্যান্ড লাইভ ক্লাসটা করলে কিন্তু অনেক বেটার হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই টাইমে অন্যান্য জায়গায় ক্লাস থাকে, এই টাইমে আমার নিজের কাজ থাকে, হু কেয়ার্স, আমি এগুলো জানতে চাই নাই। আপনি কথাগুলো খারাপভাবে নেন। আপনি কোন জায়গায় পড়তেছেন, কার কাছে পড়তেছেন, এগুলো আপনার কাছে কেউ জানতে চায়নি। আপনার যদি মনে হয় এই ক্লাসটা দরকারি আপনি লাইভে থেকে করবেন, আর না থাকলে আপনার যদি অন্য ক্লাস দরকারি মনে হয় অন্য ক্লাস করবেন, আপনাদের কেউ কোনো প্রেশার দেয়নি। সচ্ছি, হ্যাঁ, চা দিবেন না। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন আমরা আর এটা কেন বুঝতেছি, আমরা এখনো আরেকটা টপিকে চলে যাবো। হ্যাঁ, এখন আমরা আরেকটা টপিকে চলে যাবো। আমরা একটা কোশ্চেন লিখবো, কোশ্চেন দেখলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। হ্যাঁ, না কোশ্চেন লিখলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এখন আছে অনেক পড়া বাকি। এত গরম কেন আছে, এত গরম কেন? পানি তো ঠান্ডা পানি দেন, ঠান্ডা পানি দেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এগুলো আমার লাগবে এখনো। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে সোডিয়াম প্লাস, আমরা ক্যাটায়নের পোর্শনে ছিলাম। ক্যাটায়ন নিয়ে আমরা আরেকটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে গিয়ে চুম্বকত্বের ব্যাপার সাথে। যেমন আমি একটা কথা লিখলাম, আপনি দেখেন। হ্যাঁ, আমি একটা কথা লিখলাম, আপনি দেখেন। সোডিয়াম হচ্ছে প্যারাচুম্বক। সোডিয়াম প্লাস ডায়াচুম্বক কেন? সোডিয়াম প্যারাচুম্বক হলেও সোডিয়াম প্লাস ডায়াচুম্বক কেন? আমার কোশ্চেন রেডি। কথা হচ্ছে ভাই চুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক কি এটাই তো জানি না, তাইলে একটা কি আরেকটা কি বুঝবো কেন, তাই না? এবার একটু খেয়াল করেন, তাহলে সোডিয়াম প্যারাচুম্বক হলেও সোডিয়াম প্লাস ডায়াচুম্বক কেন? কথা বুঝেন, কথা হচ্ছে কি প্যারাচুম্বক কি আর ডায়াচুম্বক কি মাথায় রাখবেন। আচ্ছা, আগে আমি একটু ওদের পরিচয় দিয়ে দিই। হ্যাঁ, ওদের পরিচয় দিয়ে দিই। প্যারাচুম্বক মানে কি? প্যারাচুম্বক মানে হচ্ছে গিয়ে চুম্বককে মৃদুভাবে আকর্ষণ করে।
চুম্বককে অল্প আকর্ষণ করে, হ্যাঁ চুম্বককে অল্প আকর্ষণ করে, একদম অল্প, অল্প আকর্ষণ করে। ডায়াচুম্বক কি? ডায়াচুম্বক হচ্ছে কি চুম্বককে বিকর্ষণ করে, চুম্বককে বিকর্ষণ করে, চুম্বককে বিকর্ষণ করে। আর আরেকটা আছে ফেরোচুম্বক। ফেরোচুম্বক, ফেরোচুম্বক কি করে? ফেরোচুম্বক হচ্ছে গিয়ে তীব্রভাবে আকর্ষণ করে, চুম্বককে তীব্রভাবে আকর্ষণ করে। চুম্বককে তীব্রভাবে আকর্ষণ করে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা আমরা মাপবো কেমনে মনে রাখবেন। আচ্ছা আমরা একটু ইলেকট্রন বিন্যাস দেখি। হ্যাঁ সোডিয়াম, সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। মানে কি 1s2 2s2 2p1, লাস্টে কি ভাইয়া? সরি 2p6 3s1। তার লাস্টে কি আছে দেখেন তো, এস এর কয়টা বক্স? এস এর একটা বক্স, তার মানে ইলেকট্রন আছে একটা। যখন আমরা সোডিয়াম প্লাস নিয়ে আলোচনা করতে যাব, সোডিয়াম প্লাস নিয়ে আলোচনা করতে যাব, তখন ইলেকট্রন কয়টা? 10টা। হ্যাঁ ইলেকট্রন কয়টা? 10টা। এখানে দেওয়ার দরকার নাই, ইলেকট্রন কয়টা এখন? 10টা। এখানে 10 লেখার দরকার নাই। হ্যাঁ এখানে দ্বিমত পোষণ করে, অনেকে দ্বিমত পোষণ করে, আমিও স্বীকার করি অনেকে দ্বিমত পোষণ করার এনাফ লজিক আছে, তাই আমরা এখানে 10 দেই না। দেখেন সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস ব্যাপারটা হচ্ছে গিয়ে 1s2 2s2 2p6 3s1 কি আর আছে? নাই, কারণ দিয়ে দিছে। তাহলে 2p6 মানে কি বলেন তো? p6 মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ 2p6 মানে হচ্ছে এরকম। তাহলে দেখেন তো আমরা যদি ইলেকট্রনগুলোকে ঠিক করে দেই, খেয়াল করবেন, তাহলে এইখানে কোনো প্রকার 3s1 নাই, এখানে শুধু 2p6। আর এখানে কি আছে? এখানে 3s1। তাহলে 2p6 এখানে, আর এখানে কি আছে? 3s1। এখন এখানে মনোযোগ দেওয়ার বিষয় আছে। মনোযোগ দেওয়ার বিষয়টা কি দেখেন, একটা কথা মাথায় রাখবেন, সিঙ্গেল ইলেকট্রন, হ্যাঁ সিঙ্গেল ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন বোঝাচ্ছি। সিঙ্গেল ইলেকট্রন থাকা মানেই একদম শেষে, হ্যাঁ একদম শেষে, শেষে সিঙ্গেল ইলেকট্রন থাকলে, থাকা মানে হচ্ছে গিয়ে প্যারাচুম্বক। প্যারা, শেষে সিঙ্গেল ইলেকট্রন থাকা মানে হচ্ছে গিয়ে, থাকা মানে হচ্ছে প্যারাচুম্বক, সোজা হিসাব। হ্যাঁ থাকা মানে হচ্ছে গিয়ে প্যারাচুম্বক। যদি বেশি পরিমাণে থাকে তাহলে ফেরোচুম্বক। আমরা এগুলো যখন হচ্ছে আমরা ডি ব্লক করবো তখন হচ্ছে গিয়ে বুঝাই দিব। হ্যাঁ ডি ব্লক করলে বুঝাই দিব। আচ্ছা আর যদি সব ডাবল ইলেকট্রন থাকে, হ্যাঁ যদি যুগ্ম ইলেকট্রন থাকে সবাই, ডাবল ইলেকট্রন থাকলে ওইগুলো হচ্ছে ডায়াচুম্বক। ওইগুলো কি? ডায়াচুম্বক। এটার ফিজিক্যাল ব্যাখ্যা আছে, এটার ফিজিক্যাল ব্যাখ্যা আমি দেখাবো, সমস্যা নাই। আমি ডি ব্লক যখন পড়াবো ওইখানে আসলে মেনলি এই আলোচনাটা হবে, বাট আমি এখনই শিখাই রাখতে যাচ্ছি অল্প অল্প, ওইখানে আমি শিখাই দেবো, সমস্যা নেই। তাহলে শেষে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে প্যারাচুম্বক, শেষে ডাবল ইলেকট্রন থাকলে ডায়াচুম্বক। এতটুকু মনে রাখেন, ব্যাখ্যা হচ্ছে গিয়ে ডি ব্লক পড়ানোর সময় দেব। দেখেন সোডিয়াম প্লাসের শেষে কোনো প্রকার কি নাই? সিঙ্গেল ইলেকট্রন, মানে সবাই কি যুগ্ম অবস্থায় আছে, সবাই যুগ্ম অবস্থায় আছে। আর এইখানে অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে ও সোডিয়াম হচ্ছে গিয়ে কি? সোডিয়াম হচ্ছে গিয়ে প্যারা, সোডিয়াম হচ্ছে গিয়ে প্যারাচুম্বক। আর সোডিয়াম প্লাস কি? সোডিয়াম প্লাস হচ্ছে গিয়ে ডায়া, সোডিয়াম প্লাস কি? ডায়াচুম্বক। কেন? কারণ এখানে কোনো প্রকার কি নাই? অযুগ্ম ইলেকট্রন নাই, সবাই কি? যুগ্ম ইলেকট্রন। এটা হচ্ছে গিয়ে ডায়াচুম্বকের ব্যাপার। এখন আমরা ক্যাটায়ন থেকে আরেক ধরনের কোশ্চেন দেখবো, আমরা কিন্তু পরে একসাথে সব সামারি করে দেবো। হ্যাঁ একসাথে সব সামারি করে দেবো যাতে করে কোনো কিছু বাকি না থাকে। খেয়াল করেন আমরা কিন্তু একটা ওয়ার্ড থেকে সব জায়গায় যাইতে চাইতেছি, একটা ওয়ার্ড থেকে সব জায়গায় যাইতেছি। হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন। একটু আমাকে বলেন চুম্বকের ব্যাপারটা বুঝছেন কিনা? হ্যাঁ চুম্বকের ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাব। হ্যাঁ, কই গেল দূর বুঝারি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন ভাই, প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, মানে পাগলের মতো গরম। আচ্ছা, আমি এইগুলা কেন বারবার বুঝতেছি, গরমে মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, একটু খেয়াল করেন, এবার আমরা যে জিনিসটা দেখবো, কই জানি আমাদের মার্কেট প্লেস দূর। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাই ফোকাস কেমন হচ্ছে না, এই গরমে মনে করেন মোবাইলও পাগল হয়ে গেছে। দেখেন তো ফোকাস ঠিক আছে নাকি এখন? এখন ব্লার কেন ভাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন, এবার আমরা ক্যাটায়ন রিলেটেড আরেকটা পার্টে চলে যাব, সেটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, তো আয়নীকরণ শক্তি নিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করব, মানে যখন আমরা ধর্ম পড়ব সবার জন্য, পর্যায়ভিত্তিক ধর্ম পড়বো, তখন আমরা পড়বো। আমি তখন জাস্ট বলে যাব, এখন এইখানে আমি বুঝাই দিই। হ্যাঁ, যেহেতু আমি আজকে পড়াচ্ছি, আমি আজকের মধ্যেই সব বুঝাই দিই, তাহলে হচ্ছে অনেক ভালো লাগে। ঠিক আছে ভাই, ব্লার কেন ধর। আচ্ছা, এখন ঠিক আছে। দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আবার ব্লার। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ আমাকে একটা মিনিট টাইম দেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন ব্যাপারটা হয়েছে গিয়ে আয়নীকরণ শক্তি। আমাকে একটু বলেন তো বাবা, ঠিক আছে নাকি? এখানে বোঝা যায় না। এটা কি নেটের সমস্যা না ফোকাসিং এর সমস্যা? আমি বুঝতেছি না, ফোকাসিং এর সমস্যা হবে। আচ্ছা, আমরা পড়ি। হ্যাঁ, তো দেখেন আয়নীকরণ শক্তি, আমরা এটা কথা বলি, যেমন চিন্তা করেন সোডিয়াম প্লাস সম্ভব হলেও, আমরা অনুধাবন এরকম দেখি। হ্যাঁ, সোডিয়াম প্লাস সম্ভব হলেও সোডিয়াম 2 প্লাস সম্ভব না কেন? খেয়াল করবেন, সোডিয়াম প্লাস সম্ভব হলেও সোডিয়াম 2 প্লাস সম্ভব নয় কেন? আমরা এই ধরনের কোশ্চেন করি ক্যাটায়ন রিলেটেড। হ্যাঁ, ক্যাটায়ন রিলেটেড আমরা এই ধরনের কোশ্চেন করি। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানে আপনি কয়েক ধরনের ব্যাখ্যা দিবেন, যাই হোক অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া যাবে। তো কথা হচ্ছে গিয়ে আপনি নর্মালি আগে আমরা 9 10-এ পোলাপাইন্ডে যেমন শিখাই এমনি শিখান। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে গিয়ে দেখেন, প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, পরে 1টা ইলেকট্রন। এটা হচ্ছে সোডিয়াম, রাইট? সোডিয়াম এই ইলেকট্রন দিয়ে দিছে আরেকজনকে, এই ইলেকট্রনটা আরেকজনকে দিয়ে দিয়েছে বা অসীমে পাঠিয়ে দিছে, তাহলে কি হয়ে গেল? সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে কি হয়ে গেছে, এখন সোডিয়াম প্লাস হয়ে গেছে, রাইট? তার মানে প্রথমে 2টা, পরে কয়টা? 8টা। এটা হয়ে গেছে কি সোডিয়াম প্লাস, মানে একটা ইলেকট্রন অন্য জায়গায় চলে গেছে। খেয়াল করেন, একটা ইলেকট্রন অন্য জায়গায় চলে গেছে। আমি যদি এখন আপনারা বলি যে আরেকটি ইলেকট্রন এখান থেকে নাও, এবার কিন্তু জ্ঞানজাম। কেন জ্ঞানজাম? ব্যাপারটা কি, ওই যে আমরা বলছিলাম যে ভাইয়া সবাই তো সুখী হতে চায়, একটা গান ছিল, হ্যাঁ জসিমের গান মনে হয়, যাই হোক, তো সবাই সুখী হতে চায়। এই যে সোডিয়ামটা একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টকপূর্ণ হইতে চাইছে, এই সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টকপূর্ণ হইতে চাইছে, এখন অষ্টক তো পূর্ণ হয়ে গেছে, এখন আপনি ওর থেকে ইলেকট্রন কেমনে নেবেন? এখন আপনি কখনোই ওর থেকে ইলেকট্রন নিতে পারবেন না, কারণ কি ও এখন ইলেকট্রন দিতে চাইবে না। এখন ইলেকট্রন যদি নিতে চান অনেক বেশি তাপ দিতে হবে, অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তার মানে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়, অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়,
যার জন্য সোডিয়াম 2+টা সম্ভব না। সোডিয়াম 2+টা কি না সম্ভব না। এখন আপনি হচ্ছে গিয়ে বইয়ের ভাষায় কিভাবে দিবেন, হ্যাঁ মানে এটা তো হচ্ছে আমাদের ভাষা যে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, যা আসলে পসিবল না, এই জন্য আসলে সোডিয়াম 2+ সম্ভব না। এখন চিন্তা করেন আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব যে সোডিয়াম 2+ সম্ভব নয় কেন, সোডিয়াম 2+ সম্ভব নয় কেন। আপনি কি বলবেন, আপনি বলবেন সোডিয়াম প্লাস যে আয়নটা, এই যে সোডিয়াম প্লাস মানে অষ্টক যে পূর্ণ হয়েছে, এটা কি একটা স্টেবল অবস্থা, রাইট? তার মানে আপনি লিখবেন সোডিয়াম প্লাস আয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। খেয়াল করবেন সোডিয়াম প্লাস আয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তার মানে এটা একটা স্টেবল অবস্থা, এটা কি একটা স্টেবল অবস্থা। এরপর লিখবেন হচ্ছে গিয়ে সোডিয়াম প্লাস আয়নের অত্যন্ত ক্ষুদ্র আকার, সোডিয়াম প্লাস আয়নের অত্যন্ত ক্ষুদ্র আকার, ক্ষুদ্র আকার। এরপর আপনি লিখবেন কি, এরপর আপনি লিখবেন হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের বৃদ্ধি, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের বৃদ্ধি, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের বৃদ্ধি। এখন খেয়াল করেন, এটা বুঝলাম না, এটা বুঝেন নাই, অনেকেই বুঝছেন। দেখেন সোডিয়াম ছিল প্রথমে 11টা, একটা ইলেকট্রন চলে গেছে, এখন সোডিয়ামের ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হচ্ছে 10টা। আপনি বুঝেন নিউক্লিয়াসের মধ্যে কি কোনো চেঞ্জ হয় না, নিউক্লিয়াসের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, ফার্স্টে 11টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে 11টা, সরি নিউক্লিয়াসের মধ্যে থাকবে 11টা প্রোটন আর ইলেকট্রন থাকবে হচ্ছে গিয়ে শেলে, রাইট? তার মানে শেল থেকে একটা ইলেকট্রন চলে গেছে, নিউক্লিয়াস থেকে কি চলে গেছে না। তার মানে সোডিয়াম প্লাস, খেয়াল করেন হ্যাঁ, সোডিয়াম প্লাসের মধ্যে ব্যাপারটা কি হয়, তারপর হচ্ছে ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে 11, 10টা, প্রোটন কিন্তু আছে 11টা, রাইট? প্রোটন কিন্তু 11টাই আছে। দেখেন কার চার্জ বেশি, প্রোটনের চার্জ বেশি, তার মানে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের বৃদ্ধি, এই জন্যই আসলে Na2+ এর আয়নীকরণ বিভবের মান অনেক বেশি হয়ে যায়। বৃদ্ধি হওয়াতে Na2+ এর আয়নীকরণ বিভবের মান বা আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়ে যায়, আয়নীকরণ বিভবের মান অনেক বেশি হয়ে যায়। তাই সোডিয়াম 2+ সম্ভব না, সোডিয়াম প্লাস সম্ভব। তাহলে দেখেন আমরা কিন্তু একটা ক্যাটায়নের ব্যাপার থেকে অনেক জায়গাতে চলে যাচ্ছি, হ্যাঁ আমরা একটা সিঙ্গেল ক্যাটায়নের ব্যাপার থেকে কিন্তু আসলে অনেক জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করতেছি। এতটুকু বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান, হ্যাঁ এতটুকু বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান, এতটুকু বুঝছি কিনা আমরা একটু তাড়াতাড়ি বলবো, হ্যাঁ। আচ্ছা এরপর আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক কিছু শিখে ফেলছি, হ্যাঁ এস ব্লক নিয়ে অনেক কিছু শিখে ফেলছি। এরপর চিন্তা কর মানে এরকম ভাবে ভাই পড়াইতে চাইলে আমি জানি না আজকে কতক্ষণ পড়াইতে পারবো, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। কথা হচ্ছে আমি চাইতেছিলাম আজ না থাক, আপনাদের উপর অনেক প্রেশার পড়ে যাবে, হ্যাঁ। আর হচ্ছে অপরবের সাথে আমার কথা হয়েছে, মানে তাড়াহুড়ার দরকার নেই, হ্যাঁ তাড়াহুড়ার দরকার নেই। যেমন হচ্ছে কোনো ফিক্সড যে আমি 5টা ক্লাসের মধ্যে শেষ করাবো বা 10টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টার শেষ করাবো, এই টার্গেট আমি রাখতে চাচ্ছি না। আমি যদি এই টার্গেট রাখি আপনাদের সমস্যা, যেমন সমস্যা হবে না, ক্লাসগুলো তো গ্রুপে থাকবেই, হ্যাঁ সমস্যা হবে না। কারণ আমি স্পিড দিব অ্যান্ড আপনারা বুঝাই স্পিড দেবে, এতটুকু আমি জানি। ভাই অপর ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, অপর ভাই বলছে হচ্ছে তারা ওর দরকার নেই, তুমি তোমার মতো করে চালাইতে থাকো, হ্যাঁ। মানে এখন আমি চাইতেছিলাম কি, আজকে আমি চাইতেছিলাম হচ্ছে গিয়ে এস ব্লকের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সব শিখাই ফেলতে। বাট এখন ওই যে আগে যে পর্যায় সারণীর কথাবার্তা বলা হয়েছে, এই জন্য কিন্তু হচ্ছে আমি এখন এস ব্লকের ভৌত ধর্মই শেষ করতে পারিনি, হ্যাঁ। দেখেন এখন হচ্ছে কি আমরা পরের টপিকে চলে যাব, ওইটা হচ্ছে কি আরেকটা মাস্টার টপিক, হ্যাঁ আরেকটা মাস্টার টপিক, এটা নিয়েও আমরা পরে পড়বো। হচ্ছে কি হাইড্রেশন এনথালপি, হ্যাঁ হাইড্রেশন এনথালপি।
অনেকে এই পার্টটা বুঝে না, হ্যাঁ অনেকে এই পার্টটা বুঝে না, অনেকে এই পার্টটা বুঝে না, আমি জানি। এটা আসলে আপনি নর্মালি চিন্তা করলে খেয়াল করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে হাইড্রেশন এনথালপির যে ব্যাপারটা, ওই যে একটু আগে বাবা আর মেয়ের উদাহরণ দিয়েছিলাম না, খেয়াল করেন বাবা আর মেয়ে নিজের ফ্যামিলি, হ্যাঁ বাবা আর মেয়ে নিজেরা বাবা মেয়ে এরা হচ্ছে নিজেরা, হ্যাঁ। আর এটা হচ্ছে কি যে মেয়ের প্রেমিক বা ওই ছেলেটা রাস্তার ছেলে, হ্যাঁ বাবার কাছে ছেলেটা হচ্ছে রাস্তার ছেলে। আচ্ছা এবার একটু খেয়াল করেন ব্যাপারটা কি, এই যে দেখেন ওদের নিজেদের যে একটা সম্পর্ক, বাবা মেয়ের যে বন্ডিং, বাবা মেয়ের যে রিলেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটিস, এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তি। আর এই যে রাস্তার ছেলের সাথে যে মেয়ের বন্ডিং, এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রেশন শক্তি। কি বলতেছি? হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি। এখন এখানে ব্যাপারটা বুঝে নেব, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এই যে রাস্তার ছেলে এটার সাথে যে মেয়ের সম্পর্ক, এটাকে আমরা বলতেছি হাইড্রেশন শক্তি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যদি বাবার চেয়ে, হ্যাঁ বাবার চেয়ে যদি ছেলের শক্তিটা বেশি থাকে, ছেলের এনার্জি যদি বেশি থাকে, তখন কিন্তু ছেলে মেয়েটাকে নিয়ে যেতে পারবে। তার মানে আসলে কি, আসলে হচ্ছে গিয়ে যদি হাইড্রেশন বেশি থাকে, হ্যাঁ এমন মনে রাখবেন, যদি এইচ মানে হাইড্রেশন, হ্যাঁ হাইড্রেশন বেশি থাকে ল্যাটিসের চেয়ে, হাইড্রেশন যদি বেশি থাকে ল্যাটিসের চেয়ে, তাহলেই কিন্তু যৌগ ভেঙে যাবে, মানে বন্ধন ভেঙে যাবে, অন্য জিনিসে দ্রবীভূত হবে। মানে হাইড্রেশন যদি ল্যাটিস থেকে বেশি থাকে, তখনই পানিতে দ্রবীভূত হয়, এখন খেয়াল করেন এখানে কথা আছে, কথা হচ্ছে আমরা কেন ক্যাটায়নের আন্ডারে এটাকে রাখলাম, আমরা কিন্তু ক্যাটায়ন পড়তেছি, হ্যাঁ আমরা কিন্তু ক্যাটায়ন নিয়ে পড়তেছি। ব্যাপারটা দেখেন, সোডিয়াম ক্লোরাইড, এই যে দেখেন এখন মিলবে সোডিয়াম ক্লোরাইড কি ভাইয়া সোডিয়ামের না, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম প্লাসের আর ক্লোরাইড মাইনাসের। তার মানে এই যে NaCl কখন পানিতে দ্রবীভূত হবে, এইচ আর OH এর মধ্যে কখন দ্রবীভূত হবে, যখন এই পানি মানে বাইরের কারোর সাথে ওদের রিলেশনটা বেশি থাকবে, বাইরের কারোর সাথে ওদের রিলেশন যদি বেশি থাকে, তখনই ওদের নিজেদের যে বন্ধন, ওদের নিজেদের যে রিলেশন, এটা ভেঙে যাবে, ওদের নিজেদের রিলেশন ভেঙে যাবে, মানে বাবা মেয়ের ল্যাটিস শক্তিটা ভেঙে যাবে হাইড্রেশন শক্তির জন্য। হ্যাঁ এটা হচ্ছে আসলে মূল কনসেপ্টটা। তাহলে দেখেন হাইড্রেশন এনথালপি কার বেশি কার কম, এই জিনিসগুলো এখান থেকে অনেক বেশি মনে রাখতে হবে। সবসময় মনে রাখবেন ক্যাটায়নের আকার, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের আকার যত ছোট তার হাইড্রেশন শক্তি, এটা আসলে ফাজালের নীতি, আমরা আসলে এই চ্যাপ্টারের লাস্টের দিকে পড়বো, তারপর একটু আমি আমার মতো করে বুঝাই দিই। ক্যাটায়নের আকার যত ছোট তার, আচ্ছা থাক পোলার লাইনে যাওয়ার দরকার নেই, আপনারা আপাতত হচ্ছে গিয়ে পাগল হয়ে যাবেন। ক্যাটায়নের আকার যত ছোট তার হাইড্রেশন এনথালপির মান তত বেশি, কারণ ক্যাটায়ন ছোট হলে, ক্যাটায়নের সাইজ বা আকার ছোট হলে, আয়নিক ধর্ম বেশি থাকে, আয়নিক ধর্ম বেশি হয় এবং পানিতে দ্রবীভূত হয়। তার মানে চিন্তা করেন, আমি যদি এইখানে সবগুলো মৌল আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কার আকার ছোট, লিথিয়ামের আকার ছোট কেন, দেখেন আমরা কিন্তু হাইড্রোজেনকে নিয়ে আলোচনা করব না, আগেই বলেছি হাইড্রোজেনকে নিয়ে আলোচনা করব না, এটা আমরা আগেই বলেছি। তাহলে খেয়াল করেন লিথিয়াম এটার আকার সবচেয়ে ছোট, তার মানে হাইড্রেশন শক্তি কার বেশি, লিথিয়ামের বেশি। এই জন্য আমরা বলবো লিথিয়াম প্লাসের হাইড্রেশন শক্তি বেশি,
তার থেকে সোডিয়াম প্লাস থেকে, সোডিয়াম প্লাসটা বেশি, পটাশিয়াম প্লাস থেকে, রুবিডিয়াম প্লাস থেকে পটাশিয়ামেরটা, সিজিয়ামেরটা হচ্ছে গিয়ে রুবিডিয়ামের থেকে। এটা হচ্ছে কি হাইড্রেশন শক্তির ক্রম। এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে। হ্যাঁ, এটা কার? এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য, এটা গ্রুপ 1 এর জন্য হাইড্রেশন শক্তির ক্রম। এই জন্য কি হয়, এই জন্য কিন্তু লিথিয়ামের লবণ হাইড্রেটেড অবস্থায় থাকে। এই জন্য যেহেতু ওর শক্তি বেশি, লিথিয়ামের শক্তি বেশি বিধায়, লিথিয়ামের শক্তি বেশি বিধায়, শক্তি বেশি বিধায় লিথিয়ামের লবণ হাইড্রেটেড অবস্থায় থাকে, হাইড্রেটেড অবস্থায় থাকে, হাইড্রেটেড অবস্থায় থাকে। উদাহরণ নেন লিথিয়াম ক্লোরাইড .2H2O, মানে পানির সাথে স্ফটিক বা ক্যালাস আকারে থাকে, পানির সাথে ক্যালাস আকারে থাকে। হ্যাঁ, পানির ভিতরে ক্যালাস আকারে থাকে। আর অবশ্যই মাথায় রাখবেন, এগুলো কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, এগুলো কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন এই যে সোডিয়াম যে ইলেকট্রন নিয়ে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়, এটা কিন্তু কি বিক্রিয়া? একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এগুলো একটু মাথায় রেখেন। হ্যাঁ, বেসিক থেকে যদি আপনি পড়েন তাহলে দেখবেন হচ্ছে কি ভালো লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, আমরা মোটামুটি হচ্ছে আমাদের অনেকগুলা পার্টি শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে দরকারি একটা পার্ট পড়ানো উচিত, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এখনো কিন্তু আমরা ক্যাটায়নের মধ্যেই আছি। হ্যাঁ, ক্যাটায়নের মধ্যেই আছি আমরা। একটা ইনফরমেশন, আচ্ছা ভালো কথা, আমাকে একটু বলেন হাইড্রেশন এনথালপিটা বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন হাইড্রেশন এনথালপি বুঝছি কিনা, হাইড্রেশন এনথালপি বুঝছি কিনা আমাকে একটু বলেন, হাইড্রেশন এনথালপি বুঝছি কিনা। হ্যাঁ, হাইড্রেটেড লিথিয়াম ক্লোরাইড বাবা, তাড়াতাড়ি ভাইয়া। ওয়েট, লেটস টেক এ মিনিট। আমরা হচ্ছে গিয়ে এখন ক্লাস চলাকালীন অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে 10টা মেম্বার, 10K। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আমাদের আমার স্টিল আই গেস 3 দিনের হচ্ছে আমাদের হচ্ছে 5,000 মানুষ হয়েছিল। তো আজকে হচ্ছে 10,000 মানুষ আমাদের এই গ্রুপে আছে। ইনশাল্লাহ আমাদের গ্রুপটা আরও বড় হবে, আমাদের লাইভের ভিউ অনেক বাড়বে ইনশাল্লাহ, মানে অ্যাটেন্ডেন্স আরও বাড়বে। আমাদের তরফ থেকে ইনশাল্লাহ কোনো প্রকার কমতি পাবেন না। বাকিটা হচ্ছে কি আপনারা জানেন খুব ভালো মতো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার যেটা বলতেছিলাম, তাহলে হাইড্রেশন শক্তি মানে কি? হাইড্রেশন শক্তি মানে হচ্ছে গিয়ে একটা যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার যে ব্যবস্থাটা, একটা যৌগের যে পানিতে দ্রবীভূত হবে সেই যে শক্তিটা দরকার, সেটাকে আমরা বলতেছি হাইড্রেশন শক্তি। কখন হবে? যখন যৌগেদের নিজেদের যারা আছে সোডিয়াম ক্লোরাইড, ওদের দুজনের বন্ধনটাকে আমরা বলি ল্যাটিস শক্তি। হ্যাঁ, ল্যাটিস শক্তি। এদেরকে আমরা ভাঙবো পানির সাথে চলে যাওয়ার জন্য, হ্যাঁ, মানে সোডিয়াম আর ক্লোরিন দুজন রিলেশনে আছে। ও এখন ক্লোরিনের আসলে হাইড্রোজেনের পছন্দ, আর সোডিয়ামের আসলে OH এর পছন্দ। হ্যাঁ, তো এখন ওরা দুজনকে ব্রেকআপ করবে, ওদের দুজনকে আমরা বলবো হচ্ছে ল্যাটিস। ওরা ব্রেকআপ করে আবার হচ্ছে গিয়ে অন্য জায়গায় রিলেশনে চলে যাবে। সোডিয়াম চলে যাবে পানির OH এর সাথে, আর ক্লোরিন চলে যাবে হাইড্রোজেনের সাথে। এইটাকে আমরা বলি হাইড্রোজেন। এবার একটু চিন্তা করেন। হ্যাঁ, এবার দেখেন আমরা যে এই হাইড্রেশন শক্তির ব্যাপার আরও করবো। আমরা কিন্তু আপাতত হচ্ছে হাইড্রেশন এনথালপির সাথে দ্রবণীয়তার কি সম্পর্ক এটা এখনো বলি নাই, এটা বলবো রাসায়নিক বন্ধন পড়ানোর সময়। এই চ্যাপ্টারে কিন্তু টোটাল 2টা হয়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আরেকটা হচ্ছে গিয়ে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের সময় আরও জিনিস শিখবো। আপাতত আমরা শিখতেছি এস গ্রুপের সাথে হাইড্রেশন এনথালপির সম্পর্কটা কি। হ্যাঁ, এরপর আমরা যে পার্টটা পড়ি, আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। স্টিল আমাদের কিন্তু এখনো ক্যাটায়নের পার্টি আমরা আছি। তো দেখেন আমরা এখন হচ্ছে গিয়ে জাস্ট গলনাঙ্ক বিস্ফোরণাঙ্ক, আসলে এটা মেজার করা খুব টাফ। গলনাঙ্ক বিস্ফোরণের ব্যাপারটা অনেকের কাছে অনেক রকম, এটা আসলে পুরোটাই মেজারমেন্টের জিনিস। বাট আমি আপনারা যেভাবে শেখাচ্ছি আপনি শুধু ওই জিনিসটা তুলে রাখেন। গলনাঙ্ক স্ফোরণাঙ্ক, মেল্টিং পয়েন্ট
ও বয়েলিং পয়েন্ট, হ্যাঁ বয়েলিং পয়েন্ট। এইটা আমাকে এইটা বলতে আসলে এই এস ব্লকের জন্য এই জিনিসটা কীরকম হবে, হ্যাঁ এস ব্লকের জন্য এই জিনিসটা কীরকম হবে আমরা এই জিনিসটা দেখব। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা এখন এই জায়গা থেকে যে জিনিসটা দেখব, দেখেন মাথায় রাখবেন একই গ্রুপের এস ব্লকদের জন্য, হ্যাঁ এস ব্লকদের জন্য একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। একটু আগে দেখছেন আপনি আকার বৃদ্ধি পায়। আকার যদি বৃদ্ধি পায় ভাই মনে রাখবেন, আকার যদি বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পাওয়া মানে কি বন্ধন শক্তি কমে যাওয়া, বন্ধন শক্তি কমে যাওয়া। আকার বৃদ্ধি পাওয়া মানে কি বন্ধন শক্তি কমে যাওয়া। বন্ধন শক্তি যদি কমে যায় তাহলে বিকর্ষণ অনেক বেড়ে যায়, মনে রাখবেন বন্ধন শক্তি যদি কমে যায় তাহলে বিকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায়, হ্যাঁ বিকর্ষণ বৃদ্ধি পায়। বিকর্ষণ যদি বাড়ে তখন ইজি হয়ে যায় জিনিসটা, মেল্টিং পয়েন্ট ও বয়েলিং পয়েন্ট কমে যায়। এই জিনিসটাকে তুলে ফেলেন তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। এইটাতে আহামরি কোনো মান মুখস্থ করার দরকার নেই, মান মুখস্থ করতে যাওয়ারই দরকার নেই। আপনার মাথায় রাখতে হবে যে হচ্ছে গিয়ে একই গ্রুপের উপর থেকে যদি নিচে যায় তাহলে কি হয়, তাহলে হচ্ছে গিয়ে আকার বৃদ্ধি পায়, বন্ধন শক্তি কমে যায়, বিকর্ষণ বেড়ে যায়। এটা এখন বুঝবেন না, এটা যখন আমরা আয়নিক বন্ধন শিখবো, ধাতব বন্ধন শিখবো, তখন কিন্তু আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারবো। এখন হচ্ছে আপাতত এস ব্লকের উসিলায় জিনিসগুলো একটু যাই না নেন, হ্যাঁ তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাবে, বন্ধন শক্তি কমে যাবে, বিকর্ষণ বেড়ে যাবে, আর এমপিবিপি মানে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কমে যাবে। সহজ কথা। একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, হ্যাঁ বুঝে দিব। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, এরপরে দেখেন আমরা যেই কাজটা করব, আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে আরো কিছু জিনিস একটু জেনে নিই। আমরা এখানে আরো বলছিলাম যে দেখেন যত নিচের দিকে নামে তত কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পায়, যত নিচের দিকে নামে তত কি বৃদ্ধি পাবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, রাইট। তার মানে আমি বলতে পারি ধাতব ধর্ম বৃদ্ধি পাবে নিচে গেলে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে কোন জায়গায়, পাবে নিচে গেলে। ধাতব ধর্ম বৃদ্ধি পাবে হচ্ছে গিয়ে নিচে গেলে। তার মানে কে ভালো ধাতু, অবশ্যই সিজিয়াম ভালো ধাতু সোডিয়ামের চেয়ে, সিজিয়াম ভালো ধাতু সোডিয়ামের চেয়ে। এরপর ধাতব ধর্ম বৃদ্ধি পাবে নিচে গেলে, এরপর আমাদের যে কাজটা আমরা এখান থেকে, আচ্ছা এরা নরম, ছুরি দিয়ে কাটা যায়, কাটা যায়, অবশ্যই বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী। এগুলো একটু লিখে ফেলেন, এরা নরম, ছুরি দিয়ে কাটা যায়, বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী। এরপরে খেয়াল করেন কই বই, এরপর আমরা আরেকটা পার্ট একটু মনোযোগ দিব। দেখেন ক্যাটায়ন পার্টে আমরা অনেক কিছু শিখছি, ওই জিনিসগুলোকে আমি একসাথে করে দিব। তার আগে ক্যাটায়নের জিনিসগুলোকে আমরা একসাথে করবো, সমস্যা নেই।
তার আগে একটা জিনিস মাথায় রাখেন, শিক্ষা পরীক্ষার সময় আমরা দেখছিলাম যে এদের কালার আছে শিক্ষা পরীক্ষার জন্য। খেয়াল করবেন ওই যে বিজোড় ইলেকট্রন নিয়ে যখন আলোচনা করছিলাম, ক্যাটায়নের মধ্যে যখন বিজোড় ইলেকট্রন নিয়ে আলোচনা করছিলাম, বিজোড় ইলেকট্রন না থাকলে কি হয় বলেন তো? বিজোড় ইলেকট্রন না থাকলে কি হবে? বিজোড় ইলেকট্রন না থাকলে সে ডায়া চুম্বক, রাইট? সে কি চুম্বক? ডায়া চুম্বক। আরেকটা জিনিস মাথায় রাখেন, বিজোড় ইলেকট্রন যদি না থাকে, বিজোড় ইলেকট্রন না থাকলে, শেষে বিজোড় ইলেকট্রন না থাকলে নিজস্ব কালার দেয় না। তাই গ্রুপ 1-2 এরা, গ্রুপ 1-2 মানে এস ব্লকের ধাতুরা বর্ণহীন। আমরা যখন হচ্ছে গিয়ে রঙিন যৌগ পড়বো, আমরা যখন হচ্ছে জটিল যৌগ রঙিন যৌগ পড়বো, তখন আসলে এই লাইনটার মিনিং বুঝতে পারবো। জাস্ট শিখাই রাখলাম, যদি বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে নিজস্ব কোনো কালার থাকবে না। বিজোড় ইলেকট্রন যদি না থাকে তাহলে কি থাকবে না? নিজস্ব কোনো কালার থাকবে না, তাই এরা বর্ণহীন হবে। হ্যাঁ, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? যদি কালারফুল কারোর সাথে থাকে, হ্যাঁ, কালারফুল কারোর সাথে থাকলে, কালারফুল কারোর সাথে থাকলে যৌগের কালার আসতে পারে, যৌগের কালার হতে পারে। চিন্তা করেন কিরকম, কিরকম চিন্তা করেন আমি আপনাদের বুঝাই। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, দেখেন পটাশিয়ামের কিন্তু কোনো কালার নাই। পটাশিয়ামের নিজস্ব কিন্তু কোনো কালার নাই। পটাশিয়ামের নিজস্ব কোনো কালার নাই। কিন্তু এই ক্রোমিয়ামের জন্য, ক্রোমিয়াম কিন্তু আবার জটিল যৌগ, আমাদের ডি ব্লকের অবস্থান্তর, যার জন্য এই ক্রোমিয়ামের সাথে থাকার কারণে পুরো যৌগটার কালার পেয়ে গেছে। পটাশিয়াম ডাইক্রোমেটের কালার কি? বেগুনি, আমরা জানি। আবার চিন্তা করেন ওই যে আমরা পড়ছিলাম KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে ম্যাঙ্গানিজের কালারের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি? গোলাপি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অলমোস্ট এরকম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অলমোস্ট এরকম। তাহলে খেয়াল করেন, আমার ক্লাস প্রায় শেষের দিকে, আমরা আজকে অনেক কিছু শেখার চেষ্টা করছি। একটু তাড়াতাড়ি বলেন তো, আশা করি আর কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? একটু তাড়াতাড়ি বলেন এখন কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এখন কোনো সমস্যা আছে কিনা? ব্যাপারটা হচ্ছে গিয়ে বাঙালির কাছে চা এমন একটা জিনিস, আমি কিন্তু স্টিল ঘামতেছি। হ্যাঁ, স্টিল ঘামতেছি, কোনো প্রকার বাতাস নেই আমার ঘরে, ফ্যান ছাড়া। ফ্যান হচ্ছে গিয়ে থাকা না থাকা একই কথা, বুঝছেন আমার ঘরে। তো আমি স্টিল হচ্ছে গিয়ে ঘামতেছি, আমি চা খাইতেছি। মানে বাঙালির হচ্ছে সুখ আলাদা। কালারের ব্যাপারটা বুঝলাম না, কালারের ব্যাপারটা এখনো বুঝাই নাই। খেয়াল রাখবেন, আমি আপনাদের বলছি এই কথাটা মনে রাখতে। কালারের জিনিস বুঝবেন কেমনে? কালারের জিনিস বুঝবেন হচ্ছে যখন আমরা ডি ব্লক করবো তখন বুঝবো। হ্যাঁ, কালারের কথা আমরা বুঝবো যখন ডি ব্লক আসবে। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, গ্রুপ 1-এর লাস্টে বিজোড় ইলেকট্রন থাকে। আরে ভাই, গ্রুপ 1-এর লাস্টের কথা আপনারা কে বলছে? আমি আপনারা বলছি হচ্ছে ক্যাটায়নের কথা। সোডিয়াম প্লাসের কি থাকে রে ভাই? সোডিয়াম প্লাসের থাকে, সোডিয়ামের থাকে, সোডিয়াম প্লাসের থাকে না। গুলাই ফেলেন কেন রে ভাই? আবার ওই যে গ্রুপ 1-এ বিজোড় ইলেকট্রন আছে। আরে বাবা, আমি বলছি সোডিয়াম প্লাস, ক্যাটায়ন, ক্যাটায়ন, খেয়াল করেন। এই জিনিসগুলা আইডেন্টিফাই করা হয় ক্যাটায়ন দিয়ে। হ্যাঁ, আপনারা তো এখনো ডি ব্লক করেন নাই, ডি ব্লক করাইলে বুঝবেন বাবা, টেনশন নেন কেন। আচ্ছা,
তাহলে আমরা যদি টোটাল বিষয়টাকে সামারি করতে যাই, না সামারি আজকে করবো না, সামারি করবো না, না না সামারি করবো না। সামারি কেন করবো না? সামারি করবো হচ্ছে গিয়ে পরের দিন। পরের দিন কেন? কারণ আমরা হচ্ছে গিয়ে এখনো স্টিল এস ব্লকের রাসায়নিক বিক্রিয়া দেখি নাই। আমরা পরের দিন এস ব্লকের রাসায়নিক বিক্রিয়া দেখব। আর এই টোটাল আজকের ক্লাসের যে এস ব্লকের ভৌত বৈশিষ্ট্যগুলো আছে, এই ভৌত বৈশিষ্ট্যগুলোকে একসাথে করে দেবো। হ্যাঁ, খেয়াল করেন আজকে আমরা যা যা শিখছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখাই। হ্যাঁ, আরেকটা জিনিস শিখাই, কেন জানি ভালো লাগে। সোডিয়ামকে কেন কেরোসিনে সংরক্ষণ করা হয়? যে মাথায় ছিল না, এই যে হুট করে মনে আসলো, কেরোসিনে সংরক্ষণ করা হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে সোডিয়াম খুব সক্রিয় ধাতু, সোডিয়াম খুব সক্রিয় ধাতু, সোডিয়াম খুব সক্রিয় ধাতু। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে সোডিয়ামকে যদি আপনি রাইখা দেন, পরিবেশে রাইখা দেন, ও কি করবে? ও হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বাতাসের পানির সাথে বিক্রিয়া, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, এদের সাথে বিক্রিয়া করে এই সোডিয়ামটা নষ্ট হয়ে যাবে। সোডিয়ামটা কি তৈরি করবে? সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জিনিসগুলো তৈরি করবে। হ্যাঁ, সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এখন খেয়াল করেন, সোডিয়াম যদি ওদের সাথে বিক্রিয়া করে ফেলে, তাহলে কি আর সোডিয়াম থাকবে নাকি সোডিয়াম নষ্ট হয়ে যাবে? সোডিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে যদি সোডিয়াম নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সোডিয়ামটা ভালো থাকতেছে না। এই জন্য কথা হচ্ছে কেরোসিন কেন এত কিছু রেখে, কেরোসিন কেন? কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন। কেরোসিন কি? কেরোসিন হচ্ছে গিয়ে উচ্চতর অ্যালকেন, উচ্চতর অ্যালকেন। কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন। আমরা জানি অ্যালকেনরা হচ্ছে গিয়ে প্যারাফিন। প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে হচ্ছে গিয়ে তাদের কোনো অ্যাফিনিটি নাই বা তাদের কোনো আসক্তি নাই, তারা কারোর সাথে বিক্রিয়া করে না। প্যারাফিন মানে কি? তাদের কোনো আসক্তি নাই, আসক্তি নাই বা তারা বিক্রিয়া করে না, কারোর সাথে বিক্রিয়া করে না। তার মানে এই যে উচ্চতর অ্যালকেনের ভিতরে যদি আপনি সোডিয়ামটাকে রাখেন, সোডিয়ামটা কেরোসিনের সাথে বিক্রিয়া করবে না, করে কি করবে না? ভালো কিছু করবে না। মানে হচ্ছে আপনার সোডিয়ামটা ভালো থাকবে। কেরোসিনের মাঝে মাঝে ইভেন খেয়াল করেন, আপনারা যারা 9-10-এ আসছিলেন, 9-10-এ আমরা একটা বিক্রিয়া শিখছিলাম। আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই। দেখছেন, পড়াশোনা কোরিলেট করে পড়তে হয় ভাই। আপনি সোডিয়ামটা আর কোন জায়গায় দেখছেন? মনে আছে আপনার সোডিয়ামটাকে আপনি আর কোন জায়গায় দেখছেন? আমরা যখন উডস বিক্রিয়া শিখছিলাম, হ্যাঁ, উডস বিক্রিয়া যখন শিখছিলাম, আপনাদের মনে থাকার কথা, উডস বিক্রিয়া যখন শিখছিলাম, সোডিয়ামকে আমরা ড্রাই ইথারের মধ্যে রাখতাম। ড্রাই ইথার মনে আছে আশা করি। দুইটা অ্যালকেনালাইট, সোডিয়াম, ড্রাই ইথার, এখান থেকে তৈরি হইতে হচ্ছে গিয়ে অ্যালকেন। হ্যাঁ, এখান থেকে তৈরি হইতে হচ্ছে গিয়ে অ্যালকেন। আচ্ছা, খেয়াল করেন এই যে সোডিয়ামকে ড্রাই ইথারের মধ্যে কেন রাখা হয়? ড্রাই ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় দ্রাবক। ড্রাই ইথার কি? আচ্ছা, আমরা কিন্তু পড়ছিলাম, আমরা হচ্ছে গিয়ে আপনার, আমি প্রচুর ঘামতেছি। ড্রাই ইথার হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় দ্রাবক। এটা আমরা কই পড়ছিলাম? এটা আমরা পড়ছিলাম দ্রাবক নিষ্কাশন করার সময়। দ্রাবক নিষ্কাশন করার সময় বলছিলাম ড্রাই ইথার হচ্ছে গিয়ে শুষ্ক দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক। তার মানে সোডিয়ামকে ড্রাই ইথারের মধ্যে কেন রাখা হয়েছে? সোডিয়ামকে ড্রাই ইথারের মধ্যে রাখা হয়েছে কারণ ড্রাই ইথার নিষ্ক্রিয় দ্রাবক বিধায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে না। করতে পারে না। আমি মনে হয় আজকের ক্লাসে এতদিনের মধ্যে সবচেয়ে বেশি বাংলা লিখছে আমি আজকের ক্লাসে। খেয়াল করেন, তাহলে ড্রাই ইথার নিষ্ক্রিয় দ্রাবক বিধায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে না, তাই সোডিয়ামকে কিন্তু ড্রাই ইথারের মধ্যে সংরক্ষণ করা হয়। এই যে একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, এই যে একটা ভালো কোশ্চেন, এগুলো কিন্তু অনুধাবনে আসে। সোডিয়ামকে কেরোসিনের মধ্যে কেন সংরক্ষণ করা হচ্ছে? কারণ কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন, এটা হচ্ছে গিয়ে কোনো অ্যাফিনিটি নেই বা আসক্তি নাই। আচ্ছা, এখন অলমোস্ট হচ্ছে গিয়ে 2 ঘন্টার মতো হয়ে গেছে, আর আমাদের ম্যাক্সিমাম জিনিস পড়া শেষ। হ্যাঁ, আমাদের ভাইয়া আপনি গতকাল কেন হঠাৎ করে ম্যাথ ক্লাস দিলেন? আমি মন চাইছে রে ভাই ম্যাথ পড়াইতে, এই জন্য আমি ছিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন।
সেটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে গিয়ে আজকে পর্যায় বিভিন্ন আইডিয়া নিছি, পর্যায় থেকে বিভিন্ন আইডিয়া নিছি। আর যে এস ব্লকটা ছিল, এটা আমাদের যে দুটা গ্রুপ, হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, বিরিয়ানি মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। হ্যাঁ, আচ্ছা খেয়াল করবেন, আমরা আজকে এই দুটা গ্রুপ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। এদের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছি, এদের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করছি। আমরা পরের দিন কি কাজটা করব, আমরা পরের দিন টোটাল এস ব্লকটাকে শেষ করে দেব। টোটাল এস ব্লকটার ফিজিক্যাল প্রপার্টি মানে আজকে আপনি যা যা পড়ছেন, পরের ক্লাসে আমি তাই সামারাইজ করে তারপরে কেমিক্যাল প্রপার্টিতে যাব। কেমিক্যাল প্রপার্টি শেষ করায় বিভিন্ন ধরনের অনুধাবন কোশ্চেন সলভ করবো। বারবার বলতেছি, এখান থেকে কিন্তু অনেক ধরনের অনুধাবন কোশ্চেন আসে, এখানে অনেক ধরনের অনুধাবন কোশ্চেন আসে, এইগুলো কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। সহজ কথা। তাহলে কি কি শিখলাম আমরা আজকে? আমরা আজকে শিখলাম পর্যায় সারণী, আমরা আজকে শিখলাম হচ্ছে গিয়ে পর্যায় সারণীর বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন টাইমে আসে অ্যাডমিশনে। আমরা শিখলাম হচ্ছে এস ব্লক আর এস ব্লকের ফিজিক্যাল প্রপার্টি। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে কেমিক্যাল প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। এস ব্লক ইনশাল্লাহ পরের ক্লাসে শেষ করে দিব। পি ব্লক শেষ হইতে একটু টাইম লাগবে, বাট আমি তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে ডিটেলসে পড়ানোর চেষ্টা করবো। দেখেন আজকে কিন্তু আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করছি একটা। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আসলে আমাকে একটু বলে দেন। হ্যাঁ, আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে একটু কথা বলুন। আচ্ছা, তো আজকে এতটুকুই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।